আজকে আমরা ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের একদম শেষ যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট, বা যেটাকে বলা হয় এসি বলা হয়। তো সবার প্রথমে আমাদের কিছু বেসিক কনসেপ্ট রয়েছে। সেই বেসিক কনসেপ্ট কি, যে তড়িৎ প্রবাহ কাকে বলে সেটা তোমরা প্রবাহী তড়িতের মধ্যেই পড়েছো। যে কোনো আধান যদি কোনো জায়গার মধ্যে দিয়ে যদি প্রবাহিত হয়, তখন সে আধানের প্রবাহ, সময়ের সাপেক্ষে যে আধানের প্রবাহটা হয়ে থাকে সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ মূলত হয় দু রকমের। একটাকে বলা হয় পরিবর্তী প্রবাহ, একটাকে বলা হয় সমপ্রবাহ বলা হয়। তা পরিবর্তী প্রবাহকে আমরা সাধারণত এসি বলে ডাকি। এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট। যে সমস্ত প্রবাহের ক্ষেত্রে তাদের মান এবং দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, মানে মানটাও পাল্টাবে, কখনো বেশি হলো কখনো কম হলো, দিকটাও পাল্টে যাবে। দেখা গেলো এদিক দিয়ে যাচ্ছিল, পট করে উল্টো দিকে চলে গেল বা অন্য কোনো দিকে চলে গেল। এইরকম যদি হয় তখন সেটাকে বলা হবে কি এসি, বা যেটাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। দেখো আমি এখানে ছবি এঁকে দিয়েছি। এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস যেখানে আমি মানগুলোকে লিখেছি, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস যেখানে সময় হিসাবে প্লট করেছি। জেনারেলি সবাই এরকমভাবে প্লট করে। তাহলে আমি এখানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর মান এটা কখনো বেড়েছে কখনো কমছে, আবার কখনো বেড়েছে কখনো কমছে, কখনো বেড়েছে কখনো কমছে। আবার অভিমুখটাও কীরকমভাবে দেখো পরিবর্তিত হচ্ছে, কখনো দেখো উপরের দিকে যাচ্ছে, কখনো দেখো নিচের দিকে। দেখো শূন্য থেকে বেড়ে ম্যাক্সিমাম হলো, ম্যাক্সিমাম থেকে কমে শূন্য, শূন্য থেকে কমে মিনিমাম হলো, মিনিমাম থেকে আবার বেড়ে শূন্য হলো। দেখো তার যে অভিমুখটাও কি আসে বদলে বদলে যাচ্ছে। এটাকে সাইন ওয়েভ বলা হয়ে থাকে, এটাকে কোসাইন ওয়েভ। এবার তোমরাই বলতে পারো যে সাইন ওয়েভ কোসাইন ওয়েভ বুঝবে কী করে, আমরা পরে আলোচনাও করবো। সাইন ওয়েভ জেনারেলি অরিজিন থেকে শুরু হয়, আর কোসাইন ওয়েভ সাধারণত ম্যাক্সিমাম থেকে শুরু হয়ে থাকে। এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, এছাড়াও আছে স্কোয়ার ওয়েভ, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, সটুথ ওয়েভ। মানে বিভিন্ন ধরনের যেখানে দেখবা যে কোনো একটা ওয়েভের মান এবং দিক পাল্টে পাল্টে যাচ্ছে, সেই সমস্ত ওয়েভগুলোকে আমরা কি ওয়েভ বলে দাবি করবো, এসি বলে দাবি করবো। আর ডিসি, ডিসি মানে কি সমপ্রবাহ। সমপ্রবাহ মানে কি, যেখানে মানের পরিবর্তন হবে না, মানও পরিবর্তন হবে না, দিকও পরিবর্তন হবে না, অর্থাৎ পুরো ফিক্স থাকবে, সব কিছু ভ্যালুগুলো ফিক্স থাকবে, আবার মানটাও ফিক্স থাকবে। ঠিক আছে, তাহলে দেখো সেটাই হচ্ছে আমাদের ডিসি। তাহলে এটা হচ্ছে আমাদের ওই মান, এটা হচ্ছে কি আমাদের সময় অ্যাক্সিস বা সময়টা। এ দেখো মানটা কি হচ্ছে পুরো ফিক্সড। ঠিক আছে, আর অভিমুখটা কি দেখো সবসময় পজিটিভ। দেখো এটা যদি আমাদের কাছে অ্যাক্সিস হয়ে থাকে, জিরো যদি আমি বলে থাকি এটাকে, তাহলে তার উপরে যেটা রয়েছে সেটার ক্ষেত্রে তার অভিমুখটা দেখো কী রয়েছে, ফিক্সড রয়েছে। দেখো এর রেসপেক্ট সবসময় পজিটিভ, কিন্তু এটার ক্ষেত্রে কী ছিল, কখনো দেখো বেড়েছিল, কখনো দেখো নিচে গিয়েছিল, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। তাহলে এসি ডিসির ব্যাপারটা তাহলে বোঝা গেল। তাহলে এসি এবং ডিসি তাহলে কাকে বললাম, তাহলে এসি মানে যে সমস্ত প্রবাহের ক্ষেত্রে তার মান এবং দিক বারবার বারবার পাল্টে যাবে তাকে বলবো এসি, আর যার ক্ষেত্রে এরকম কোনো পরিবর্তন হবে না তাকে কী বলবো আমরা ডিসি। তাহলে এখানে লেখা আছে বিভিন্ন ধরনের এসি জেনারেটর থেকে এসি প্রবাহ মানে পরিবর্তী প্রবাহটা কী হবে, সৃষ্টি হবে। আর ডিসি সাধারণত বিভিন্ন ধরনের ইলেকট্রোকেমিক্যাল সেল যেগুলো রয়েছে, মানে যেগুলোকে আমরা ব্যাটারি যেগুলো বলে থাকি, একদম পাতি বাংলা কথা যেগুলোকে আমরা ব্যাটারি বলে থাকি, তড়িৎ রাসায়নিক কোষ যেগুলো থাকে, সেখান থেকে কী হয় এই সমপ্রবাহটা সৃষ্টি হয়ে থাকে। এবার আমাদের কাছে প্রশ্ন হতেই পারে, ডিসি বেশি ভালো নাকি এসি বেশি ভালো। দেখো বিভিন্ন কাজের সুবিধার জন্য বিভিন্ন জনকে আমরা প্রেফার করি। জেনারেলি এসি বেটার হয়ে থাকে ডিসির থেকে, তাই বলে এমন না যে সবসময় আমরা এসিকেই ব্যবহার করি, আমরা অনেক ক্ষেত্রে ডিসিকেও ব্যবহার করে থাকি। তা জেনারেলি বেশিরভাগ কেসের ক্ষেত্রেই এসি হচ্ছে বেটার আমাদের কাছে, তাই জন্য একটা লেখা হয়েছে ডিসি অপেক্ষা এসির সুবিধা। তো সবার প্রথমে আমাদের সুবিধা কি, যেখানে খরচা কম সেখানে আমরা আগে দৌড় মারবো। তাই এসির যে প্রোডাকশন কস্ট বা যেটাকে বলা হয় উৎপাদন খরচ, সেটা অনেকটাই কী হয়ে থাকে, সেটা অনেকটাই কিন্তু কম হয়ে থাকে। ঠিক আছে, এসির প্রোডাকশন কস্টটা অনেকটাই কম। এসিকে চাইলেই আমরা ট্রান্সফরমারের সাহায্যে তার ভোল্টেজটাকে কী করতে পারি, আমরা বাড়িয়ে দিতে পারি, বা যেটাকে কী করতে পারি, আমরা কমিয়ে দিতে পারি। এই ভোল্টেজ বাড়িয়ে দিয়ে বা কমিয়ে দিয়ে আমরা তড়িৎ প্রবাহের মানটাকে কন্ট্রোল করতে পারি। আর এই তড়িৎ প্রবাহের মানের কন্ট্রোলের মাধ্যমে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমরা খুব সহজেই এই এসিটাকে ট্রান্সফার করতে পারি। কিন্তু ডিসির ক্ষেত্রে সেটা না হয় না। ডিসি কখনো ট্রান্সফরমারের সাহায্যে ডিসির ভোল্টেজ বাড়ানো যায় না, আর কখনো কী করা যায় না, কমানো যায় না। ঠিক আছে, কারণ ডিসির ভ্যালু কি ফিক্স, ওর ভ্যালু আমরা কখনোই আর বাড়াতেও পারবো না, কখনো আমরা কমাতেও পারবো না। এসিকে আমরা অনেক দূর অব্দি সম্প্রচার করতে পারি, কিন্তু ডিসিকে আমরা কিন্তু অত দূর অব্দি সম্প্রচার করতে পারি না। এবার তোমরা তাহলে ডিসির সুবিধা কী রয়েছে, দেখো তোমরা পড়েছিলে যে তড়িৎ বিশ্লেষণে কিন্তু আবার এসি ব্যবহার করা যায় না, ওখানে কিন্তু তোমাদেরকে ডিসি ব্যবহারই করতে হবে। সুতরাং বিভিন্ন জায়গাতে বিভিন্ন পারপাসের জন্য কখনো কখনো এসি বেটার, কখনো কখনো ডিসি বেটার। ঠিক আছে, এবার দেখো এসির উৎসের নামকে আমরা লিখেই দিয়েছিলাম, কোথায় গেল, এতে বিভিন্ন ধরনের এসি জেনারেটর বা যেটাকে বলা হয় ডায়নামো বলা হয়, সেখান থেকে সাধারণত কী হয়, এসিটা কিন্তু তৈরি হয়ে থাকে। তাহলে এসির উৎস কি, এসির উৎস হচ্ছে জেনারেটর বা যেটাকে কী বলা হয় ডায়নামো। এখানে দেখো কী কী ঘটনা ঘটে, এগুলো জাস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর এই যে পুরো নোটের যে পিডিএফ, সেটা আমি গ্রুপে কিন্তু দিয়ে দেবো। এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে তড়িৎ শক্তি যে ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়, মানে
এই যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে, যে ঘটনাটার মাধ্যমে এই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা হলো আবেশ। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এখানে যান্ত্রিক শক্তি কিছু না কিছু ভাবে হোক, আমরা এখানে আলোচনা করবো সেটা, কিছু না কিছু ভাবে হোক সেই যান্ত্রিক শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে? তোমাদের তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর যে ঘটনাটার মাধ্যমে এটা রূপান্তরিত হচ্ছে সেটা কি বলবো আমরা? তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, আর আবেশ মানে কোন সূত্র? আমাদের ফ্লেমিংয়ের সূত্র। আর আবেশের ফলে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে সেটা আমরা দুজনের সাহায্যে জানতে পারি। একটা হচ্ছে লেঞ্জের সূত্রের সাহায্যে, আর কোন দিকে তড়িৎ প্রবাহ হবে সেটা আমরা জানতে পারি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে। তোমাদেরকে আগেও বলা হয়েছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম হচ্ছে মোটরের নিয়ম, আর ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম কি আসছে? আমাদের ডাইনামোর নিয়ম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালো করে মাথায় রাখে এগুলো। এবারে ডাইনামোর কী দেওয়া হয়েছে? গঠন দেওয়া হয়েছে। তা ডাইনামোর গঠনের ক্ষেত্রে কী থাকবে? ডাইনামোর গঠনের মূলত 4টে অংশ। এই যে একটা কি থাকবে আমাদের বহিস্থ ক্ষেত্র চুম্বক, এখানে দেওয়া হয়নি আমার, এটাকে দেখা গেল নর্থ দিয়ে দিলাম, এটাকে আমি কি দিয়ে দিলাম? সাউথ দিয়ে দিলাম। ঠিক আছে, নর্থ সাউথ দিয়ে দিলাম। তাহলে কী থাকবে? একটা বহিস্থ কী থাকবে? ক্ষেত্র চুম্বক থাকবে। এর মধ্যে কী থাকবে? এরকম একটা আয়তকার প্লেট থাকবে, যে প্লেটটা ঘুরতে পারে। এই প্লেটটাকে কী বলা হয়ে থাকে? এই প্লেটটাকে বলা হয়ে থাকে আর্মেচার বলা হয়ে থাকে। এই প্লেটটাকে কী বলা হবে? আর্মেচার বলা হবে। এর উপর দিয়ে না প্রচুর তামার তারের কি দেওয়া থাকে? প্যাঁচ দেওয়া থাকে। তোমরা যদি কখনো কোনো মোটর বা কোনো রকম ডাইনামো যদি এরকম কখনো খুলতে পারো, দেখবে এর ভেতরে কী থাকে? সবসময় এরকম প্রচুর তারের কি থাকে? প্যাঁচ থাকে। এই তারের সাথে দুটো রিং যুক্ত থাকে। এটা তো এসি ডাইনামো নিয়ে আলোচনা করছি, ডিসি ডাইনামো হলো অন্য, পরের দিনকে আমরা আলোচনা করবো সেটা। এখানে কি থাকে? দুটো রিং থাকে। এই রিংগুলোকে কি রিং বলা হয়? এগুলো গোল্লা গোল্লা রিং। ঠিক আছে, পুরোপুরি গোল্লা গোল্লা রিং। এগুলোকে বলা হয় স্লিপ রিং বলা হয়। আর স্লিপ রিংয়ের সাথে যে যুক্ত থাকবে তাকে কি বলা হবে? কার্বন ব্রাশ বলা হবে। ঠিক আছে, তাহলে 4টে অংশ, একটা হচ্ছে বহিস্থ ক্ষেত্র চুম্বক, একটা হচ্ছে আর্মেচার, একটা হচ্ছে স্লিপ রিং, একটা হচ্ছে কি কার্বন ব্রাশ। ঠিক আছে, এখানে আর্মেচারটা একটু ঘুরতে পারে, আর বাকি সবাই এটা ফিক্স, কেউ আর কিছু চেঞ্জ হবে না। এখানে কি হবে? এখানে ধরো তোমাদের এই যে বহিস্থ ক্ষেত্র চুম্বক কিছু বলরেখা তৈরি করেছে, কিছু তো চুম্বকীয় বলরেখা তৈরি করবে। আর এই আর্মেচারটা যেটা, সেটা এরকম, সেটা না এরকম ঘুরছে। তাহলে ধরো যদি ঘোরে, তাহলে এটা ধরো পেনটা যদি আমাদের কাছে কি হয়? আমাদের ক্ষেত্র চুম্বকের যে বলরেখা যেগুলো হয়, তাহলে ধরো যখন এইরকমভাবে রয়েছে, তাহলে এরকমভাবে মানে কি আসছে? দেখো খুব কম সংখ্যক বলরেখা এর মধ্যে দিয়ে পাস করছে, কি তাই তো? তো যখন এরকম হয়ে গেছে তাহলে দেখো এতগুলো বলরেখা, মানে এই যে ক্ষেত্রফলটা, এই পুরো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখা পাস করবে। তাহলে বলরেখার সংখ্যা কি আসলো? বেড়ে গেল। আবার যখন এরকম হয়ে গেল বলরেখার সংখ্যা কমে যাবে, আবার যখন এরকম হয়ে গেল বলরেখার সংখ্যা আবার বেড়ে যাবে। তাহলে কখনো বলরেখার সংখ্যা বাড়ছে, কখনো বলরেখার সংখ্যা কমছে। বলরেখার সংখ্যা বেড়ে যাওয়া, বলরেখার সংখ্যা কমে যাওয়া মানে কি হয়? তোমাদেরকে বলা হয়েছে তড়িৎ চুম্বক ফ্লাক্স, যেটাকে কি বলা হয়? চুম্বক ফ্লাক্স, বা যেটাকে বলে চুম্বক প্রবাহ। তাহলে এখানে চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে, আর চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটার জন্যই এখানে কি তৈরি হবে? তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটবে। আর এই তড়িৎ চুম্বকীয় আবেশের জন্যই কি তৈরি হবে? এখানে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। তাহলে এখানে যে আর্মেচারটাকে আমরা ঘোরাবো, আমরা কি করবো? আর্মেচারটাকে ঘোরাবো, আর তার বিনিময়ে এর ভেতরে কি তৈরি হবে? এর ভেতরে কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য তড়িৎ প্রবাহিত হতে শুরু করে দেবে। তাহলে দেখো সেটা আমরা বলেছিলাম না, যান্ত্রিক শক্তি হচ্ছে, আর্মেচার ঘুরছে, তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে কোন ধর্মের জন্য? আবেশ ধর্মের জন্য। ঠিক আছে, তা ডাইনামোর দেখো এখানে লেখা আছে কার্যনীতি। তা ডাইনামোর কার্যনীতি কি? ডাইনামোতে কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয়? ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে কি হয়ে যায়? পরিণত হয়ে যায়। তাহলে মুখস্থ রাখবে, ডাইনামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে? অলওয়েজ যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবেই হবে। ঠিক আছে, তা ডাইনামোতে যে তড়িৎ শক্তির যেটা তৈরি হলো, যেটা কি হিসাবে তৈরি হয়? তড়িৎচালক বল হিসাবে তৈরি হয়, অথবা তোমাদের তড়িৎচালক বলের জন্য কি হবে? তড়িৎ প্রবাহ ঘটবে, তাই তো নাকি? এই যে তড়িৎচালক বলের মানটা, এটা কার কার উপরে নির্ভর করে? এই তড়িৎচালক বলের মানটা কার কার উপর নির্ভর করে? তো এইগুলো আপাতত মনে রাখো, পরে আমরা এক্ষুনি প্রমাণ করব। এই যে ক্ষেত্র চুম্বক রয়েছে, ক্ষেত্র চুম্বকের শক্তি যত বাড়ানো হবে, এই যে বহিস্থ ক্ষেত্র চুম্বকের শক্তি যত বাড়ানো হবে, তাহলে তত সেটা বাড়বে। এই যে আর্মেচারটা যেটা রয়েছে, আর্মেচারের ঘূর্ণন যত বাড়াবো, মানে যত স্পিডে ঘোরাবো, তবে জেনারেটর যখন আস্তে আস্তে করে ঘোরানো হয় তখন অল্প অল্প তড়িৎ তৈরি হচ্ছে। জেনারেটরের স্পিড যখন বেড়ে যায় তখন কি হয়? বেশি বেশি করে কিন্তু তড়িৎ তৈরি হয়। তাহলে আর্মেচারের ঘূর্ণনের বেগ যত বাড়ানো হবে তত কি আসবে? তড়িৎ প্রবাহের মানও বেড়ে যাবে। আর্মেচারের মধ্যে আমি কতগুলো তারের পাক দিয়েছি, সেই তারের পাক সংখ্যার উপরও কী করবে? আমাদের তড়িৎচালক বলের মানটা নির্ভর করবে। যত বেশি বেশি পাক দেবো তত বেশি বেশি তড়িৎ প্রবাহ তৈরি হবে, তত বেশি বেশি তড়িৎচালক বল তৈরি হবে। ঠিক আছে, আর কি আসবে? আর হচ্ছে আর্মেচারের ক্ষেত্রফল। এটা এই যে আর্মেচারটা যেটা রয়েছে সেটা কতটা ক্ষেত্রফল, কম না বেশি ক্ষেত্রফল? যত বেশি ক্ষেত্রফল হবে ততই কি আসবে? ততই কিন্তু আমাদের এই যে এইখানে তড়িৎচালক বলের মানটা কি আসবে? বৃদ্ধি পাবে। তাহলে কার কার উপর নির্ভর করলো? 1 নম্বর তোমাদের বহিস্থ ক্ষেত্র চুম্বকের শক্তি, ঠিক আছে, আর্মেচারের ঘূর্ণন বেগ, আর্মেচারের ক্ষেত্রফল, আর্মেচারের উপরে কি আসে? তারের পাক সংখ্যা। ঠিক আছে, এই 4টে জিনিসের উপরে কি করে? এটা কিন্তু নির্ভর করে।
তাহলে আমরা দেখো ডাইনামোতে কি তৈরি করলাম, আমরা অল্টারনেটিং কারেন্ট বা যেটাকে বলা হলো পরিবর্তী প্রবাহ তৈরি করলাম। তা পরিবর্তী প্রবাহ কত টাইপের হতে পারে, অনেক রকম, কিন্তু বারবার বলছে পরিবর্তী প্রবাহ হতে পারে সাইন ধর্মী হতে পারে, কোসাইন ধর্মী হতে পারে, স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, সটুথ হয়ে হতে পারে, বিভিন্ন টাইপের কিন্তু আমাদের এসি তৈরি হয়। কিন্তু আমরা আমাদের এইখানে যে চ্যাপ্টার, তোমাদের যে ক্লাস 12-এর যে চ্যাপ্টার, সেখানে শুধুমাত্র আমরা কি নিয়ে আলোচনা করবো, সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভ। সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভ বুঝবো কি করে, যদি অরিজিন থেকে, যেটা এক্ষুনি আমি বললাম, যদি অরিজিন থেকে যদি স্টার্ট হয় তখন সেটাকে আমরা বলবো সাইন ওয়েভ। আর যদি অরিজিন থেকে স্টার্ট না হয়ে গিয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে, মানে একটা ম্যাক্সিমাম থেকে যদি স্টার্ট হয়, কারণ তোমরা জানো কসের জিরো ভ্যালু কত হয়, 1 হয়ে যায়, তাহলে সেটা যদি 1 থেকে মানে ম্যাক্সিমাম জায়গা থেকে যদি স্টার্ট হয় তখন সেটাকে বলা হবে কোসাইন ওয়েভ। ঠিক আছে, এখানে সম্পূর্ণভাবে একটা জিনিস তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো এই যে সাইন ওয়েভই হোক বা কোসাইন ওয়েভই হোক, এই যে এইখান থেকে শুরু করে এই যে এত দূর অবধি গেল, এই যে এইখান থেকে শুরু করে দেখো এত দূর অবধি গেল, এই যে লাল কালি দাগটা দিয়ে যেটা আমরা দেখাচ্ছি, এখান থেকে এত দূর অবধি গেল, এই গোটাটা যেতে যে সময় লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড বলা হয় বা পর্যায়কাল বলা হয়, যেটাকে আমরা জেনারেলি ক্যাপিটাল টি দিয়ে লিখি। ঠিক আছে, এইবার দেখো এটা কি রয়েছে, শূন্য, এটা কি আসলো, এটা হলো ম্যাক্সিমাম, এটা আবার শূন্য, এটা হলো কি মিনিমাম, এটা আবার শূন্য। তাহলে দেখো তো একটা গোটা ওয়েভকে আমরা কখন কতভাবে আমরা ম্যাক্সিমাম মিনিমাম করতে পারি। একটা গোটা ওয়েভ দেখো এই যে শূন্য থেকে ম্যাক্সিমামে গেল, ম্যাক্সিমাম থেকে শূন্যতে আসলো, শূন্য থেকে মিনিমামে গেল, মিনিমাম থেকে শূন্যতে, অর্থাৎ শূন্য থেকে ম্যাক্সিমামে যেতে বা ম্যাক্সিমাম থেকে শূন্যতে আসতে তার কতটা টাইম লাগছে, গোটা একটা টাইমের 4 ভাগের 1 ভাগ টাইম লাগছে। কত ভাগের, 4 ভাগের 1 ভাগ টাইম লাগছে। এই যে এখান থেকে ম্যাক্সিমামে গেল, ম্যাক্সিমাম থেকে মিনিমামে গেল, মিনিমাম থেকে জিরোতে গেল, জিরো থেকে মিনিমাম গেল, মিনিমাম থেকে আবার কোথায় আসলো, জিরোতে আসলো। দেখো 4 ভাগে ভাগ করেছে, তার মানে ক ভাগে এটাকে ভাগ করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে সবসময় একটা খুব ভালো করে একটা জিনিস মাথায় রেখে দেবে, অনেক সময় অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগে, যে জিরো থেকে ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম থেকে যখন জিরো আসতে হয় তখন তোমাদের যে পর্যায়কালটা বলে দেবে, সেই পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময়ে এই কাজগুলোকে কী করে কমপ্লিট করে ফেলে। দেখো আমি লিখেও রেখে দিয়েছি এখানে, এই যে T/4 সময়, T/4 সময়ের অন্তরে অন্তরে তরঙ্গ সর্বনিম্ন অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে গিয়ে পৌঁছায় এবং সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন অবস্থানে এসে কী হয়, সে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে। এই যে এখানেও দেখো তাই, ম্যাক্সিমাম থেকে এই যে মিনিমা, জিরো, জিরো থেকে এই যে মিনিমা, এই যে মিনিমা থেকে জিরো, জিরো থেকে আবার এই যে ম্যাক্সিমা, এই গোটাটাকে কী বলা হচ্ছে, একটা টাইম পিরিয়ড বলা হচ্ছে। এই টাইম পিরিয়ডটাকে কভাগে ভাগ করলাম, 4 ভাগে। এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, 4 ভাগে ভাগ করলাম। তাহলে T/4 সময়ের অন্তরে অন্তরে, T/4 সময়ের অন্তরে অন্তরে জিরো থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমা থেকে জিরো, জিরো থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমা থেকে জিরো, আবার জিরো থেকে মিনিমাম, মিনিমা থেকে জিরো, এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে। আর একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, এটা পরীক্ষা অনেকবার এসছে, যে একটা এসি যেটা রয়েছে, এসি ধরো তরঙ্গ রয়েছে, তার কম্পাঙ্কের মান 50 হার্টজ, তাহলে সে 1 সেকেন্ডে কতবার তার অভিমুখকে বদলাবে। তাহলে মাথায় রাখবে, একটা গোটা এসির একটা গোটা তরঙ্গ যখন তৈরি হয়, যে একটা গোটা তরঙ্গ, এই গোটা তরঙ্গ সবসময় দুবার করে তার অভিমুখ বদল করে, দুবার অভিমুখ বদল করে। কীরকম অভিমুখ বদল করে দেখো, এই যে জিরো থেকে ম্যাক্সিমা হলো, ঠিক আছে, তো তোমরা এখান থেকে দেখো, এই যে এইখান থেকে দেখো, এখান থেকে শুরু করলে আমি কোথায় গিয়ে শেষ করবো, এখানে গিয়ে শেষ করবো, এখান থেকে শুরু করলে এখানে গিয়ে শেষ করবে। দেখো এটা কি আসছে, জিরো, এই ম্যাক্সিমা থেকে দেখো আরো কমছে, কমছে 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 কমতে 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 একদম সর্বনিম্নতে চলে গেল। তাহলে এটা কমছে, আবার দেখো এখান থেকে পট করে আবার বাড়তে শুরু করলো, যে বাড়তে 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 তারপরে দেখো সর্বোচ্চতে চলে আসলো। তাহলে কত অভিমুখ বদলালো, দুবার। একবার কি হলো, একবার আস্তে 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 করে কমছে 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 কমছে, ঠিক আছে, তারপর আবার কি হলো, বাড়তে শুরু করে দিল। মাথায় ঢুকলো, তাহলে অভিমুখ কবার তাহলে বদল করলো, এক একটা গোটা গোটা তরঙ্গ সবসময় দুবার করে অভিমুখ কী করে, ও কিন্তু বদল করে, সবসময় দুবার করে অভিমুখ কী করে, বদল করবেই করবে। তাহলে 50 হার্টজ যদি তার তরঙ্গ এই কম্পাঙ্ক হয়, তাহলে সে 1 সেকেন্ডের মধ্যে 50 বার কী হবে, কম্পিত হবে। আর এক একবার কম্পনের জন্য কবার করে অভিমুখ বদল করবে, এক একবার কম্পনের জন্য ও দুবার করে অভিমুখ বদল করবে। তোমরা নর্মালি দেখো এটা কীভাবে তৈরি হয়, এটা হচ্ছে আর্মেচারের মাধ্যমে তৈরি, আর্মেচারের ঘূর্ণনের মাধ্যমে তৈরি হয়। তাহলে এটা ধরো আর্মেচার, আর্মেচারটা কি আসলো, একটা যদি গোটা পাক ঘোরে, তাহলে দেখো আমার যে হাতের যে চেটোটা, তাহলে দেখো প্রথমে কি আসলো, এরকমভাবে এই যে ঘুরলো, এই যে একটা, এইবার এটা কি আসবে, এটা আবার ঘুরে যাবে, এই যে এরকমভাবে কি আসলো, এই যে এটা হয়েছে, তাই তো, এই যে এইটা হয়েছে, এখন এটা হয়ে গেছে তো, তাহলে এটা আবার ঘুরে কি আসলো, এরকম চেটোতে চলে আসলো। তাহলে মাথায় রাখবে, বা এই ধরো খাতাটা নিয়ে যদি আমি বোঝাই, এই যে খাতাটা নিয়ে ধরো আমি যদি বোঝাই, তাহলে এটা রয়েছে আমাদের, তাহলে এটা প্রথমে কি হলো, এই যে ঘুরলো, তাহলে এটাতে আসলো, ঠিক আছে, এটা একবার অভিমুখ বদল, আবার এটা একবার ঘুরলো, তবেই তো গোটা একটা পাক আসলো। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে এসি যখন একটা গোটা পাক যখন ঘুরে, সবসময় তার কবার অভিমুখ বদল করে, সবসময় তার দুবার করে অভিমুখ বদল করে। মাথায় রাখতে পারবে, খুব কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখো লিখেও দিয়েছি আমি এখানে, এখানে মনে রাখতে হবে কোনো তরঙ্গের সম্পূর্ণ একটি চক্রে আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ বা তরঙ্গের গতির অভিমুখ সবসময় কবার করে পরিবর্তিত হয়, দুবার করে পরিবর্তিত হয়। ঠিক আছে, অর্থাৎ T/2 সময়ের অন্তর অন্তরে তরঙ্গ তার কী করে, অভিমুখ কিন্তু বদল করে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর মিনিমা থেকে এই জিরো থেকে ম্যাক্সিমা, ম্যাক্সিমা থেকে মিনিমা, এটা কত টাইমের অন্তর অন্তরে হবে, T/4।
ঠিক আছে। t/2 সময় অভিমুখ বদল, আর t/4 সময় 0 থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে 0, আবার 0 থেকে মিনিমাম, মিনিমাম থেকে আবার 0 হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ ধরে এসি নিয়ে লাফাচ্ছি, তাহলে এসিটাকে তো তৈরি তো করে ফেলেছি আমরা ডায়নামো দিয়ে। এসির রূপটা কীরকম হয়, এসিকে দেখতে কেমন হয়, তো দেখো কিচ্ছু নেই ঝামেলার এখানে। আমরা বলেছি এসিতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে, মানে ডায়নামোতে এটা কাজ করছে কোনভাবে, তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে, এইটা ধরো আমরা একটা কিনে নিলাম, এটা একটা ম্যাগনেট নিয়ে নিলাম, এটা ধরো আমাদের কাছে নর্থ পোল, এটা কি আসছে আমাদের কাছে সাউথ পোল, এটা আসছে আমাদের কাছে নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে সবসময় বলরেখাগুলো কোন থেকে কোন দিকে যায়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে। বলরেখাগুলো কোন থেকে কোন দিকে যাবে, নর্থ পোল থেকে সাউথ পোল। আমি ধরো ভাবলাম একটা আর্মেচার রয়েছে, আর্মেচার এই বলরেখার সাথে এটা কোণ করে ফেলেছে, মানে ধরো এরকমভাবে এই যে আমার কাছে যে পেনটা যেটা রয়েছে এটা হচ্ছে বলরেখার দিক, আর এটা হচ্ছে আর্মেচার, আর্মেচারটা একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, ঘুরছে তো ওই যে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে ধরে নিলাম আর্মেচারটা আপাতত পক্ষে এইরকমভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলেছে বলরেখার সাথে, এই যে এরকমভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলেছে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা। কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, থিটা। ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কি জানি, আমরা প্রথমেই লিখবো আমরা ফাই। ফাই সমান সমান কত হয়ে থাকে, ফাই সমান সমান হয়ে থাকে দেখো বি ভেক্টর ডট কত আসবে, এ ভেক্টর। এটা তো ছোটবেলা থেকে আমরা পড়েছি, ফাই সমান সমান বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে কত আসবে এখানে, বি এ কত চলে আসবে, কস থিটা। বি এ কস কত চলে আসবে, থিটা চলে আসবে। এবার দেখো আর্মেচার তো ঘুরছে, ঘোরা মানে কি, তার মধ্যে একটা ঘূর্ণন রয়েছে, ঘূর্ণনের গতিবেগ রয়েছে। তাহলে থিটাটাকে দেখো আমরা এরকম কি লিখতে পারি, বি এ কস ওমেগা টি। কি লিখতে পারি তো নাকি, বি এ কস কত ওমেগা টি, কারণ তোমরা পড়েছো ওমেগা মানে কৌণিক গতিবেগ, কৌণিক গতিবেগকে লেখা হয় থিটা ডিভাইডেড বাই টি। ঠিক আছে, কৌণিক যেটাকে স্মরণ বলা হয়ে থাকে ডিভাইডেড বাই সময়, সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে আমাদের কৌণিক গতিবেগ বলা হচ্ছে, তাই তো। তাহলে ওমেগা টি, ওমেগা মানে কত আসছে আমাদের এখানে, থিটা ডিভাইডেড বাই কত আসছে, টি চলে আসছে। চলো এবার আমাদের এটা 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 ক পাকের জন্য ফাইয়ের মান বের করলাম, এটা এক পাকের জন্য ফাইয়ের মান বের করলাম। আর্মেচারটার যে পাক যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক পাক। তাহলে আর্মেচারটা ধরলাম ধরো এন পাক নিয়ে ঘুরছে, ক পাক নিয়ে ঘুরছে, এন পাক। তাহলে আমি এখানে লিখে ফেলি এটাকে এন পাক। তাহলে এন পাকের জন্য কত আসবে, জাস্ট একটা এন দিয়ে কি করে দেবো আমরা, গুণ করে দেবো। তাহলে ব্যান কত চলে আসলো, কস ওমেগা টি। তাহলে কত চলে আসলো, ব্যান কস ওমেগা টি। এবার নিশ্চয়ই তোমাদের ফ্যারাডের সূত্র মনে আসে, এত তাড়াতাড়ি ভুলে যাবে না। ফ্যারাডের সূত্র অনুসারে কি বলা হয়েছিল, ই যেটাকে বলা হয় তড়িৎচালক বল, ই মানে কিন্তু ইলেকট্রন না, ই মানে হচ্ছে এখানে তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে কত আসবে, মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই কত আসছে, ডিটি। মাইনাস কত আসছে, ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। তাহলে কত আসলো, মাইনাস ডিডিটি অফ কত আসলো, ব্যান কত চলে আসলো, কস কত চলে আসলো, ওমেগা টি। চলো তাহলে এটা কি আসবে, মাইনাস ব্যান বি এ এন, তাহলে ডি বাই ডিটি অফ কত চলে আসছে, কস অফ ওমেগা টি চলে আসছে। তাহলে কত চলে আসলো, মাইনাস ব্যান, আর এখানে কস ওমেগা টির ডেরিভেটিভ করলে কত আসবে, মাইনাস সাইন ওমেগা টি। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে হয়ে গেল ব্যান, সরি আর একটা থাকবে কি, ইন্টু ওমেগা। ঠিক আছে, কস ওমেগা টির ডেরিভেটিভ করলে কত, মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত আসলো, ব্যান ওমেগা সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে ই এর রাশিমালাটা তাহলে কি চলে আসলো, দেখো এইটা চলে আসলো, ই সমান সমান, তাহলে কীভাবে এগুলোকে পারবা বের করতে, তাহলে বুঝে গেলে ই সমান সমান ব্যান ওমেগা সাইন ওমেগা টি। এটাই অনেক বইতে এরকমভাবে লেখা থাকে, ই ইকুয়ালস টু ই জিরো সাইন ওমেগা টি। কেন লেখা থাকে সেটা একটু বাদে আমরা আলোচনা করছি, এগুলো সব আমরা আলোচনা করবো। তাহলে ই ইকুয়ালস টু কত আসবে, ই জিরো সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে সিমিলারলি তাহলে আমরা আই কী করে বের করবো, আই মানে তোমরা জানো যে ই বাই আর, তাই তো, ভি বাই আর হয়ে থাকে, সেটা এখানে কত হয়ে গেলো, ই বাই আর হয়ে গেল। তাহলে ই মানে কত আসবে, এই যে ব্যান ওমেগা ডিভাইডেড বাই আর ইন্টু সাইন ওমেগা টি। এটাকেই অনেক বইতে লেখা থাকে আই জিরো বলে লেখা থাকে, কী বলে লেখা থাকে এটাকে, আই জিরো বলে লেখা থাকে, আই জিরো সাইন ওমেগা টি। তাহলে আই ইকুয়ালস টু কত আসছে, আই জিরো সাইন ওমেগা টি, যেখানে ই ইকুয়ালস টু ই জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়ালস টু কত আসছে, আই জিরো সাইন ওমেগা টি। ই জিরো আই জিরোর নাম আছে, ই জিরো আই জিরোকে বলা হয় তোমাদের তড়িৎচালক বল এবং কি আসছে তোমাদের তড়িৎ প্রবাহের সর্বাধিক মান। ঠিক আছে, কারণ দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি মানে কি আসছে দেখো, সাইন ওমেগা টি মানে আমরা কি বলতে পারি, এখানে এটাকে ভ্যারি করছে, এই যে কখনো আপ হচ্ছে কখনো ডাউন হচ্ছে, কখনো আপ হচ্ছে কখনো ডাউন হচ্ছে। তাহলে এটার ভ্যালু তো ভ্যারি করছে, ভ্যারি করছে কার জন্য, সাইনের জন্য। এর ম্যাক্সিমাম ভ্যালুটা, এই যে এইটা যেটা ম্যাক্সিমাম ভ্যালু, এই যেটা ম্যাক্সিমাম ভ্যালু, এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হয় ই জিরো। যদি আই দিয়ে প্লট করো তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটাকে কত বলা হবে, আই জিরো বলে দাবি করা হবে। বুঝতে পারলে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। ঠিক আছে, তাহলে দেখো এটা তাহলে মুখস্থ রাখতে হবে, ই সমান সমান কত, ব্যান ওমেগা সাইন ওমেগা টি, খুব কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ব্যান ওমেগা, ব্যান ওমেগাটাই হচ্ছে কি তোমাদের যেটা ই জিরোর মান, মানে যেটা আমাদের তড়িৎচালক বল তৈরি হবে তার সর্বাধিক মান। এবার যদি তোমাদেরকে বলে যে তড়িৎচালক বলের যে সর্বাধিক মান সেটা কার উপর কীভাবে ডিপেন্ড করে, দেখো কার উপর ডিপেন্ড করছে, বি মানে কি চুম্বক ক্ষেত্র, একটু আগে আমরা বলেছিলাম না চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করবে। এ মানে কি ছিল, এ মানে ছিল আর্মেচারের ক্ষেত্রফল।
এন, এন মানে কি ছিল আর্মেচারের ওপরে যে তারের পাক সংখ্যা, আর ওমেগা, ওমেগা মানে কি ছিল আর্মেচারের ঘূর্ণন বেগ। তাহলে এই চারটে জিনিসের উপরে কি নির্ভর করবে, ইটা কিন্তু নির্ভর করে, বা যেটাকে আমরা E0 বলি সেটা কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, আয়ের ক্ষেত্রেও একই রকমের চলে আসছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই যে প্রত্যেকটা টার্মের এখানে মিনিংটা কি। ঠিক আছে, তাহলে ই মানে এই যে ব্যান ওমেগা সাইন ওমেগা টি প্লাস আলফা, বলতে পারো যে স্যার আলফা কোথা থেকে আসলো। আচ্ছা, আর্মেচার যে সবসময় যে অরিজিন থেকে মানে একদম আর্মেচার যে থিটা ইকুয়ালস টু 0 অ্যাঙ্গেল থেকে যে স্টার্ট হবে তার কি কোনো গ্যারান্টি রয়েছে? তার তো কোনো গ্যারান্টি নেই, ও যে কোনো অ্যাঙ্গেল থেকে স্টার্ট হতেই পারে। সেই জন্য অনেক সময় জেনারেলাইজড কেস তৈরি করার জন্য এখানে আলফাটা দিয়ে দেওয়া থাকে। আর তোমরা পড়েছো আলফা মানে কি ইপক, মানে জিরো পজিশন, সরি জিরো টাইমে ও কোন পজিশনে থাকবে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হয় ইপক বলে দাবি করা হয়ে থাকে। তাহলে দেখো এখানে আমরা দুটো ফর্মুলা এখানে লিখেছি, বারবার বলছি আলফা থাকলেও চলবে না থাকলেও চলবে, আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য অনেক জায়গাতে আলফাকে আমরা লিখবো না, কিন্তু মাথায় রেখে দিয়ে আলফাটা হচ্ছে জেনারেলাইজড কেস। ঠিক আছে, অনেক বইতে লেখা হয়, অনেক বইতে লেখা হয় না। দেখো আমরা এখানেই তো লিখিনি, তাই না? ঠিক আছে, অনেক বইতে দেখবার লেখা হয়, অনেক বইতে কিন্তু এটা লেখা হয় না। সুতরাং ওটা নিয়ে কিন্তু একদম পুরো ঘাবড়ানোর দরকার নেই যে ওটা না লিখলে স্যার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কিনা, না ওরকম কিছু হবে না। তাহলে ই ইকুয়ালস টু দেখো আমরা লিখেছি কত, ব্যান ওমেগা সাইন ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা, অনেক সময় আমি কি বলেছি, এই যে ওয়েভ অরিজিন থেকেও স্টার্ট হতে পারে, ওয়েভ একদম প্রান্ত থেকেও স্টার্ট হতে পারে। তাহলে ধরো তোমাদের যে এই যে আর্মেচারটা যেটা রয়েছে, ধরো আর্মেচারটা এরকমভাবে রয়েছে আর ওয়েভগুলো এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, এখানে জিরো চলে আসছে। আবার এমন হতে পারে যে আর্মেচার এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে এটা কি আসলো, এই যে আমাদের যে চুম্বক বলরেখাগুলো সেটা এরকমভাবে যাচ্ছে, তাহলে এখানে ম্যাক্সিমাম হয়ে যাবে। কারণ দেখো এইটার ক্ষেত্রে সব থেকে বেশি তোমাদের বলরেখা পাস করতে পারবে। তাহলে অনেক সময় আমাদের যে গ্রাফগুলো সেগুলো শুরু হতে পারে অরিজিন থেকেও শুরু হতে পারে, আর ম্যাক্সিমাম থেকে শুরু হতে পারে। অরিজিন থেকে শুরু হলে আমরা সাইন দিয়ে করবো, ম্যাক্সিমাম থেকে শুরু হলে আমরা কী দিয়ে করবো, কস দিয়ে করবো। ঠিক আছে, তার জন্য অনেক বইতে কিন্তু এখানে সাইনের জায়গায় কসও দেওয়া থাকতে পারে, ঘাবড়ানোর প্রয়োজন নেই। সেম টু সেম পুরো ডিক্টো প্রবলেম হবে, শুধুমাত্র ওখানে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির একটা ডিফারেন্স হয়ে যাবে, কারণ সাইন আর কসের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরই কিন্তু ডিফারেন্স থাকে, আর কিচ্ছু কিন্তু হবে না, পুরো কিন্তু ডিক্টো একই প্রবলেম, সেম প্রবলেম। এমন ভাবে না যে স্যার আমি সাইন দিয়ে করেছি কস দিয়ে করবো কী করে, কোনো অসুবিধা নেই, সেম ডিক্টো প্রবলেম আসবে, কিচ্ছু অসুবিধা নেই। তাহলে দেখো এখানে যে ই এর যেটা রয়েছে, যে ব্যান ওমেগা যেটা রয়েছে, এই ব্যান ওমেগাকে বলা হবে কি তড়িৎচালক বলের সর্বাধিক মান। ঠিক আছে, এটাকে কি বলা হবে, এটা কি বলা হবে, তড়িৎ চালক বলের সর্বাধিক মান, যেটাকে আমরা E0 দিয়ে লিখি। এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, তড়িৎ চালক বলের সর্বাধিক মান, যেটাকে আমরা E0 দিয়ে লিখব। সাইনের মধ্যে যে পার্টটা যেটা রয়েছে, এই যে সাইনের মধ্যে যে এই যে পার্টটা যেটা রয়েছে এটা, ঠিক আছে, আমি একটাতে দেখিয়ে দিচ্ছি, আয়ের ক্ষেত্রে কিন্তু হুবহু একই জিনিস, আমি ওটা কিন্তু দেখাবো না। এটাকে বলা হয় দশা বলা হয়, পুরো পার্টটাকে কি বলা হবে, দশা। ওমেগা টি প্লাস আলফা পুরো পার্টটাকে কি বলা হবে, দশা বলা হবে। তাহলে দশাকে জেনারেলি সবাই থিটা দিয়ে দেখে, তাহলে থিটা সমান সমান কত আসলো, ওমেগা টি প্লাস কত আসছে আলফা, কত আসলো ওমেগা টি প্লাস কত আসছে আলফা। তাহলে ওমেগা টি প্লাস আলফা যেটা রয়েছে তার মধ্যে ওমেগাটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। কি বলা হবে, ওমেগাকে কৌণিক কম্পাঙ্ক বলে দাবি করা হবে। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক গতিবেগ, এগুলো আগেও তোমাদেরকে বলা হয়েছে। কৌণিক কম্পাঙ্ক বা যেটাকে কি বলা হবে, কৌণিক গতিবেগ বলা হবে। এর মান আবার কত হয়ে থাকে, এর আবার দুটো মান হয়ে থাকে, 2πn, এন মানে যেটাকে বলে রৈখিক কম্পাঙ্ক, অথবা আরেকটা হয়ে থাকে 2π/T। ক্যাপিটাল টি মানে কি আসে, পর্যায়কাল। আচ্ছা, এটা অনেক বইতে আবার 2πf দিয়েও লেখা হয়, 2πf বা 2πν এরকমভাবেও কিন্তু লেখা হয়ে থাকে। আর এখানে যে টিটা যেটা রয়েছে, টি মানে কি, টি মানে হচ্ছে যে কোনো সময়, টি মানে কি, টি মানে হচ্ছে যে কোনো সময়। ক্যাপিটাল টি মানে কিন্তু একটা ফিক্সড টাইম, সেটা কি বললাম আমরা, পর্যায়কাল বললাম। আর স্মল টি মানে হচ্ছে যে কোনো সময়। আর আলফা মানে কি আসছে, আলফা মানে আসছে আমাদের ইপক মানে কি, ইপক মানে টি ইকুয়ালস টু 0 সময়ের দশা, টি ইকুয়ালস টু 0 সময়ের দশা। এটাকে কি বলা হচ্ছে, এটাকেই বলা হয় আমাদের ইপক বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দশা থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে। তাহলে সেই জন্যই দেখো আমরা পরেরটাতে লিখেছি যে দশা জিনিসটা কি। তো দশা হচ্ছে যে এমন একটা রাশি, কোনো একটা তরঙ্গের এমন একটা রাশি, যে রাশিটার সাহায্যে ওই তরঙ্গের যাবতীয় পুরো ডিটেলস আমরা জেনে ফেলতে পারি। দেখো কারণ সাইনের মধ্যে যে ভ্যালুটা দেবো, সাইন 30 ডিগ্রি হলে একরকমের ভ্যালু, সাইন 45 ডিগ্রি হলে একরকমের ভ্যালু, এগুলো কিছুই না, এগুলো একটা অ্যাঙ্গেল হবে, এগুলো একটা অ্যাঙ্গেল, এগুলো একটা কোণ, আর কিচ্ছু না। কিন্তু এই অ্যাঙ্গেলের উপরে বেস করে দেখো, যেরকম এটা হচ্ছে সাইন 90 ভ্যালু, এটা হচ্ছে কত সাইন 180 ডিগ্রির ভ্যালু, এটা সাইন 270 ডিগ্রি, এটা সাইন 360 ডিগ্রি, এটা সাইন 0, তাই তো নাকি? এটা হচ্ছে যে cos 0, cos 90, cos 180, cos 270, cos 360 এরকম। তাহলে বিভিন্ন ভ্যালুতে আমরা জেনে ফেলতে পারবো ওই তরঙ্গটার অরিজিনাল লোকেশনটা কোথায়। ঠিক আছে, তাহলে দশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো কোনো বইতে আমরা এরকমভাবেও লিখে থাকি, এই যে y ইকুয়ালস টু কত, সাইন ওমেগা টি মাইনাস kx দিয়েও লিখে থাকি। ঠিক
ঠিক আছে, অনেক জায়গাতে আলফা দিয়েও লেখা হয়ে থাকে ওমেগা টি প্লাস আলফা, অনেক বইতে কিন্তু ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি প্লাস কে এক্স এগুলো দিয়েও কিন্তু লেখা হয়ে থাকে। তাহলে এইখানে এই যে ওমেগা টি মাইনাস যে কে এক্স, এই ওমেগা টি মাইনাস কে এক্সটাকে আমরা কী বলে দাবি করবো? আমরা সেটাকে দশা বলে কিন্তু দাবি করব। ঠিক আছে, তাহলে এই যে ওমেগা টি মাইনাস কে এক্স যেটা রয়েছে এটাকে আমরা কী বলে দাবি করলাম? এটাকে আমরা হচ্ছে দশা বলে কিন্তু আমরা দাবি করছি। তাহলে দশাটা যখন তোমরা বুঝেই গেলে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে আমি দেখালো দুটো তরঙ্গ নিয়ে কাজ করছি। তাহলে দুটো তরঙ্গ যে এক জায়গাতেই অবস্থান করবে তার তো কোনো গ্যারান্টি নেই। যেরকম ধরো তোমরা দুজন একই টাইমে বাড়ি থেকে বেরিয়েছো, একজন দেখা গেলো সাইকেলে করে আসছো, একজন দেখা গেলো মোটর সাইকেলে করে আসছো। তাই একই সময় তোমরা কি একই জায়গায় থাকবে? থাকবে না। যে সাইকেলে থাকবে সে কিছুটা পিছিয়ে পড়েছো, যে মোটর সাইকেলে থাকবে সে কিছুটা এগিয়ে গিয়েছো। তাহলে এরকমই যখনই দুটো তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করবো, সেই দুটো তরঙ্গ যে একই সময় একই জায়গায় অবস্থান করবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। ওই যে তাদের ওই কৌণিক অবস্থানের যে পার্থক্য ওই সময়ে, সেটাকে কী বলা হবে? সেটাকেই বলা হবে দশা পার্থক্য। তো দেখো সেটাই বলা আছে একই সময়ে দুটি তরঙ্গের মধ্যে দশার অন্তরকে বলা হবে দশা পার্থক্য। আমি তো ধরে নিলাম টি সময়ে একটা তরঙ্গ রয়েছে কত, y1 a sin θ1, বারবার বলেছি ওই গোটা ওমেগা টি মাইনাস কে এক্স, গোটা ওমেগা টি প্লাস আলফা, এটাকে আমরা থিটা বলে চিহ্নিত করবো। আর y2 মানে কত আসলে a sin θ2। এই যে θ1 এবং θ2-র মধ্যে যে ডিফারেন্স, আচ্ছা সবসময় এটা তোমরা আগের বছরও পড়েছো, এটাকে ডিফারেন্স সাইন বলা হয়, কারণ কি আগে রয়েছে কি পরে রয়েছে আমরা জানি না, সেই জন্য ডিফারেন্স বলা হচ্ছে। এটাকে কি বলা হবে? এটাকেই বলা হবে দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য জিনিসটা কি? দশা পার্থক্য জিনিসটা হচ্ছে θ1 এবং θ2-র মধ্যে যে ডিফারেন্স, সেটাকে কি বলা হচ্ছে? দশা পার্থক্য বলা হচ্ছে। নেক্সট আসছে কি? নেক্সট আসে শীর্ষমান। ঠিক আছে, নেক্সট আসে শীর্ষমান, যেটা আমি এক্ষুনি বললাম যে কোনো একটা তরঙ্গ তার যে ম্যাক্সিমাম যে ভ্যালু, যেটাকে আমরা E0, যেটাকে আমরা I0, এইগুলো যেগুলোকে দাবি করেছি সেটাকে কী বলবো? আমরা তার শীর্ষমান। মধ্য কথা আগে যেটাকে আমরা বিস্তার বলে দাবি করতাম, সেটাকে এখানে আমরা কী বলে দাবি করছি? আমরা এখানে শীর্ষমান বলে আমরা দাবি করছি। এই যে কোনো তরঙ্গের সর্বাধিক বিস্তার সম্পন্ন মানকে কী বলবো? আমরা তার শীর্ষমান। এই যে যেরকম y সমান সমান, দেখো y সমান সমান কত লেখা আছে? a sin ওমেগা টি, তাহলে শীর্ষমান কত আসবে? কি ধরো যেটা আমরা লিখেছিলাম E = E0 sin ওমেগা টি, সেখানে শীর্ষমানের ভ্যালু কত আসবে? E0। নেক্সট পর্যায়কাল, একটা গোটা তরঙ্গ সম্পন্ন করতে যতটা আমাদের সময় লাগবে সেটাকে কী বলবো? আমরা তার পর্যায়কাল বলবো। ওই যে দেখিয়েছিলাম এখানে দেখো, যদি আমি পাশে যদি এটাকে আমি যদি দেখাই ছোট্ট করে, দেখো পাশে যদি আমি দেখাই, তাহলে এই গোটা একটা তরঙ্গ এই যে একটা সম্পূর্ণ হলো, এই যে গোটা একটা তরঙ্গ সম্পন্ন হতে যে টাইমটা লাগবে সেই টাইমটাকে কী বলবো? আমরা পর্যায়কাল। মানে এখান থেকে শুরু হলো, এখানে গিয়ে শেষ হলো, যে টাইমটা আমাদের লাগলো সেই টাইমটাকে বলবো পর্যায়কাল। আর কম্পাঙ্ক কাকে বলবো? এক সেকেন্ডেও যতগুলো এরকমভাবে পর্যায়, মানে যতগুলো এরকমভাবে চক্র সম্পন্ন করবে তাকে আমরা কী বলবো? তাকেই বলবো তার আমরা কম্পাঙ্ক। এক সেকেন্ডে যদি 5টা সম্পন্ন করলো তাহলে তার কম্পাঙ্কের ভ্যালু হয়ে গেল 5, যদি 10টা সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্কের ভ্যালু হয়ে যাবে 10। এখানে একটু বেসিক রিলেশন আছে, রিলেশনগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কম্পাঙ্ক বললে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, পরীক্ষায় কম্পাঙ্ক বললে তোমাদের মনে কনফিউশন চলে আসবে কোন কম্পাঙ্ক স্যার লিখবো, কারণ কম্পাঙ্ক কত রকমের, দু রকমের, একটা হলো রৈখিক কম্পাঙ্ক, একটা হলো কৌণিক কম্পাঙ্ক। তাহলে মাথায় রাখবে যখনই তোমাদের কম্পাঙ্ককে লিখতে বলবে জেনারেলি রৈখিক কম্পাঙ্কের কথাই বলে। শুধু যদি কম্পাঙ্কের কথা উল্লেখ করে দেয় তাহলে সেটা সবসময়তে কি কম্পাঙ্ক হবে? রৈখিক কম্পাঙ্ক, কখনোই কিন্তু কৌণিক কম্পাঙ্ক না। কৌণিক কম্পাঙ্ক তোমাদের উল্লেখ করেই দেবে যে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ এর রাশিমালা তোমরা নির্ণয় করো। তাহলে সবসময় মাথায় রাখবে কম্পাঙ্ক বলে দেওয়া মানে সেটা কোন কম্পাঙ্ক নিয়ে কাজ করতে হবে? আমাদের রৈখিক কম্পাঙ্ক। ঠিক আছে, এটা নেক্সট দশা পার্থক্য আর পথ পার্থক্য মধ্যে সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু কত চলে আসে? পথ পার্থক্য। এটা আগেরবার SHM পড়ানোর সময়, মানে সিম্পল হারমোনিক মোশন পড়ানোর সময় তো বলেছিলাম, দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু কত চলে আসবে? পথ পার্থক্য। বা ∇φ = 2π/λ ইন্টু কত আসে? ∇x। ঠিক আছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু বলে রাখলাম। আচ্ছা, পরিবর্তী প্রবাহ, এটা আমাদের অঙ্কের সময় অনেক সময় চিহ্ন হিসাবে অনেক সময় গুলিয়ে যায় আমাদের, কারণ পরে আমরা আলোচনা করবো পরের দিনকে এগুলো। পরিবর্তী প্রবাহের উৎসের চিহ্ন, তাহলে পরিবর্তী প্রবাহ উৎস কীরকমভাবে দেখানো হয়? এরকম, এটা গোল পাকানো হয়, মাঝখানে এস মতো একটা সিম্বল দিয়ে দেওয়া হবে, তাহলে বুঝতে হবে ওটা এসি সোর্স। আর যদি এরকমভাবে একটা ঠ্যাং বড় একটা ঠ্যাং যদি ছোট হয় তখন সেটাকে আমরা কি সোর্স বলে দাবি করবো? সেটাকে আমরা ডিসি সোর্স বলে কি করবো? সেটাকে আমরা দাবি করবো। ঠিক আছে, এইবার দেখো সব থেকে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি এই যে পরিবর্তী প্রবাহ, এর মান কি হচ্ছিল? আমরা বলেছিলাম বারবার পরিবর্তন হয়েছে। আর যে জিনিসের মান পরিবর্তন হয় তাহলে সেখানে আমরা কি নিয়ে আলোচনা করব? সেখানে আমরা কোন মান নিয়ে আলোচনা করব? কনফিউজ হয়ে যাবো তো। সেখানে আমরা যে মানটাকে নিয়ে আলোচনা করব সেটাকে বলা হবে পরিবর্তী প্রবাহ হোক বা পরিবর্তী ভোল্টেজ হোক, তার গড় মান নিয়ে আলোচনা করব। তার কি মান নিয়ে আলোচনা করবো? গড় মান। আর গড় মান মানে তোমরা জানো, গড় মান মানে কি হয়ে থাকে? ধরো কোনো একটা রাশির আমি ধরো 1 2 3 4 5 এর গড় মান কি করে বের করবো? 1 + 2 + 3 + 4 + 5 ডিভাইডেড বাই টোটাল সংখ্যা। তাহলে এখানেও আমি দেখো কার সাপেক্ষে, এই যে আমি তরঙ্গটা দেখো যেটা এঁকেছি আমি এখানে, এই যে তরঙ্গটা যেটা আমি এঁকেছি এখানে আমি কি দিয়েছিলাম? সময়ের সাপেক্ষে তরঙ্গটা পাল্টাচ্ছে, কারণ বিভিন্ন সময় তরঙ্গটা বিভিন্ন রকমের হচ্ছে, তাই তো নাকি? তাহলে এখানে আমরা কি করব? এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এই গোটা তরঙ্গের যোগ বের করতে হবে, মানে গোটা তরঙ্গটার মোট মানটাকে বের করতে হবে ডিভাইডেড বাই মোট সময়। একটা সময়ের সাপেক্ষেই বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটাই বলা হচ্ছে কোনো পরিবর্তী তরঙ্গের গড় মান, এটা একটা ফর্মুলা। যদি একটা আমাদের ফাংশন, আমি যদি এক্স এর গড় মান যদি বের করতে,
এক্স এর গড় মান যদি বের করতে চাই তাহলে সেটা কী করে বের করবো? খুব 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 ইম্পর্টেন্ট, পরিবর্তী তরঙ্গের গড় মান, এটাকে আমি এক্স বার বলে চিহ্নিত করে দিই, এক্স বার ইকুয়ালস টু, এটা খুব খুব ইম্পর্টেন্ট, একদম ঠোঁটের গোড়ে এই ফর্মুলা তোমরা মুখস্থ করে রেখে দেবে, কারণ গড় মানের সম্পর্কিত যে কোনো আলোচনা আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু করবো, এর বাইরে কোনো ফর্মুলা আমাদের করতেই হবে না, ঠিক আছে? এরপরে তো আমি শিখিয়ে দেবো যে এও আমাদের লাগবে না। ইন্টিগ্রেশন ওভার এক্স ডিটি, কারণ ডিটির সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, বাই ইন্টিগ্রেশন ওভার ডিটি, মানে কথা সে টোটাল টাইম, যে ফাংশনটার আমি গড় মান বের করতে হবে তাকে ডিটির রেসপেক্টে, কারণ যেহেতু সময়ের সাপেক্ষে এটা ভেরিয়েবল, সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন চালাবো, ডিভাইডেড বাই কথা আসবে টোটাল টাইম। তাহলে আমরা এবার কি করব? আমরা এবার দেখো গড় মান নির্ণয় করব। কার গড় মান নির্ণয় করব? ই এর গড় মান। আচ্ছা, আমি এখানে না ই এর গড় মানটাকে নির্ণয় করছি, তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক থাকবে যে তোমরা আই এর গড় মানটাকে বের করবে। দেখো এটা একটা গোটা একটা ওয়েভ, এটা কি আসলো? একটা গোটা কিন্তু একটা ওয়েভ চলে আসলো, তাই তো? এর যে ম্যাক্সিমাম মানটা E0, এটা হচ্ছে কত? মাইনাস E0। তো সেটাই বলা হচ্ছে ই ইকুয়ালস টু E0 সাইন ওমেগা টি। এর আমরা কি করব? এর আমরা গড় মানটাকে নির্ণয় করব। তাহলে কি ফর্মুলা? এই যে ফর্মুলাটাকে শেখালাম আমি গোটা চক্রের জন্য, তাহলে এটা 0 থেকে স্টার্ট হয়েছে আর শেষ হবে কোথায়? কি ক্যাপিটাল টি, মানে গোটা একটা চক্র মানে কি আসছে? টোটাল টাইমটা ক্যাপিটাল টি বলবো। তাহলে দেখো আমরা লিখতেই পারি ই বার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত? E0 সাইন ওমেগা টি, এই যে এক্স এর জায়গায় আমরা ই দিয়ে ডিফাইন করছি, ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার কত আসে? ডিটি। 0 থেকে এটা ক্যাপিটাল টি, এটাও 0 থেকে কত আসে? ক্যাপিটাল টি। আচ্ছা, এটা চলো E0টাকে কী করলাম? বাইরে বের করে দিলাম, কারণ ওটা তো ম্যাক্সিমাম মান কনস্ট্যান্ট। তাহলে কত আসে? ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি কত আসে? সাইন ওমেগা টি ডিটি ডিভাইডেড বাই, এই যে ডিটির যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে কত হয়? টি হয়ে যায়। তাহলে তার লিমিটটাকে বসিয়ে দিই 0 টু ক্যাপিটাল টি। চলো E0 ডিভাইডেড বাই কত হয়ে যাবে? এটা ক্যাপিটাল টি হয়ে যাবে, দেখো এটা টি যদি বসানো হয় তাহলে টি, এটা 0, তাহলে ক্যাপিটাল টি হয়ে গেল। আচ্ছা, সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস কস ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা। নিশ্চয়ই ইন্টিগ্রেশন আর তোমাদেরকে শেখাতে হবে না, আমার থেকে ভালোই পারবে তোমরা, ঠিক আছে? চলো তাহলে কত আসছে? মাইনাস E0 ডিভাইডেড বাই ওমেগা ক্যাপিটাল টি, আর দেখো এখান থেকে কস, একবার এটার ভ্যালু বসাবো, ওমেগা ক্যাপিটাল টি মাইনাস কত আসছে? 0, তাই না? এটা আমি মাইনাসটা কিন্তু বাইরে বের করে দিয়েছি, তাহলে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে যায়। আচ্ছা, এখানে এবার তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। দেখো ওমেগার মান তোমাদেরকে ছোটোবেলাতেই বলেছিলাম কত হয়ে থাকে? 2π বাই ক্যাপিটাল টি হয়ে থাকে। তাহলে ওমেগা ক্যাপিটাল টি এর মানে কত হয়ে যাবে? 2π হয়ে যাবে। ওমেগা মানে কত হয়ে থাকে? 2π বাই ক্যাপিটাল টি। তাহলে ওমেগা টি ইকুয়ালস তাহলে কত চলে আসবে আমাদের কাছে? 2π চলে আসবে। চলো এটা কিন্তু খুব ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার্ট। তাহলে মাইনাস E0, এইটার আমি কোনো চেঞ্জ করবো না, আমি এইখানে চেঞ্জ করবো, কস অফ কত আসছে? 2π। এই যে ওমেগা ক্যাপিটাল টি মানে 2π, আর কস 0 ভ্যালু কত হয়ে থাকে? 1 হয়ে থাকে, এটা তো আমরা করলাম এক্ষুনি। মাইনাস E0 বাই ওমেগা টি। আচ্ছা, কস অফ 2π মানে কত? কস 360, কস 360 মানে কত আসে? কস 0, তাই তো? কস 360 মানে কত আসবে? কস 0 চলে আসবে। তাহলে আমরা এটাকে বলতে পারি কস 0 মানে কত আসছে? 1। কস 0 মানে কত আসছে? 1। তাহলে এখানে আমি লিখেও দিচ্ছি কস অফ 360 ডিগ্রি মানে লেখা যায় কত? কস 4 ইন্টু 90 প্লাস কত আসছে? 0, তার মানে হয়ে গেল কত? কস অফ 0, কারণ কসের এখানে 4 দিয়ে গুণ হয়ে গেছে। তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু কত চলে আসলো? 0। তাহলে পূর্ণ চক্রে আমাদের পরিবর্তী প্রবাহই হোক বা পরিবর্তী ভোল্টেজই হোক, বারবার বলছি এখানে ই এর জায়গায় যদি ভি দিয়ে দেয় ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এখানে শুধু V0 হবে, আই দিয়ে দিলে I0 হবে, শুধু দেখো সেটা বের করে নেবো, ব্যাস গল্প শেষ, খতম, ঠিক আছে? ব্যাস, আর কোনো রকম কিন্তু কাজ নেই এখানে। তাহলে পূর্ণ চক্রে মুখস্থ রাখতে, পূর্ণ চক্রে আমাদের গড় মান কত হয়? এসির গড় মান কত হয়? মোট যে গড় মান সেটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। এর অ্যাভারেজ ভ্যালু কত হয়ে যাবে? 0, তাই না? তাহলে দেখো এইখানে তাহলে একটা গড়বড়ি চলে আসলো না? আমাদের বাড়িতে এসি ভোল্টেজ আসছে, অথচ এসি ভোল্টেজের গড় মান কত? 0। দেখো কখন কোনো জিনিসের গড় মান 0 হয়? যখন ইন্ডিভিজুয়াল টার্মগুলো কত আসবে? 0। প্রত্যেকটা টার্ম যদি 0 চলে আসে তবেই তো কি আসবে? তবেই তো গড় মানটার ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? কিন্তু আমাদের বাড়িতে তো এসি ভোল্টেজ আসছে, এসি কারেন্ট আসছে, তাহলে সেখানে তাহলে 0 আসছে কেন? তাহলে দেখো সেটাই আমাদের এখানে লেখা হয়েছে পূর্ণ চক্রের গড় মানের তাহলে একটা ব্যর্থতা চলে আসলো। ব্যর্থতা মানে কি? আমি ওভারঅল কোনো মানই পাচ্ছি না, গড় মান আমি কোনো পাচ্ছি না, ওভারঅল কোনো গড় মান পাচ্ছি না, কিন্তু ওভারঅল একটা মান আছে, ঠিক আছে? কিরকম একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে গেল না? আসলে কিছুই কন্ট্রাডিক্টরি না, আমাদের যে ওয়ে, আমাদের যে পাথ, আমাদের যে অ্যাপ্রোচ, সেটা আমাদের ভুল কাজ করে ফেলেছে। সেটা হচ্ছে কি? দেখো দেখো ভালো করে মাথায় রাখবে। তাহলে যখনই আমরা গড় মান নির্ণয় করলাম, গড় মান মানে কি? এইটাকে আমরা এই যে গোটাটার আমরা গড় মান নির্ণয় করেছি, তা গড় মান মানে কি আসবে? গড় মান মানে দেখো আমরা যেটা করেছিলাম ই বার, যখন আমরা করেছিলাম ইন্টিগ্রেশন ওভার কত করেছিলাম? ই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার কত করেছিলাম? ডিটি করেছিলাম। তো ইন্টিগ্রেশন ওভার ই ডিটি মানে কি? আমরা যখন প্লটিং করি এই পাশটা দিয়ে আমরা ই, আর এই পাশটা দিয়ে কি? আমরা টি। তাহলে ই আর টি এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা ইন্টিগ্রেশনে কি শিখেছি? ইন্টিগ্রেশন করা মানে কি? এরিয়া আন্ডার লুপ বের করা। কি বের করা? এরিয়া আন্ডার লুপ।
ইন্টিগ্রেশনের অর্থই তো তাই। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার লুপকে বের করে ফেলা। তাহলে দেখো তোমরা বলতে পারবে এই যে লুপটা যেটা রয়েছে, এই যে লুপটা, এই লুপটা কি পজিটিভ লুপ, আর এই যে লুপটা দেখো যেটা রয়েছে এই লুপটাকে আমরা কি বলবো? নেগেটিভ লুপ বলবো। তাহলে পজিটিভ আর নেগেটিভ, তাহলে টোটাল ভ্যালুটা কত দাঁড়িয়ে গেল? 0 দাঁড়িয়ে গেল, তাই তো নাকি? তাহলে ওভারঅল যে লুপের যে এরিয়াটা যেটা, সেটা কী দাঁড়িয়ে গেল? সেটা 0 দাঁড়িয়ে গেল। তাই জন্যই আমাদের এখানে অ্যান্সার দিয়ে দিয়েছিল কত? 0/something, 0/something ইকুয়ালস দিল 0। তাহলে এখানে ভুল আমরা কিছু করিনি, আমাদের অ্যাপ্রোচটা ভুল হয়ে গিয়েছে, ঠিক আছে? আমরা ঠিকঠাকই করেছিলাম, মোট মান ডিভাইডেড বাই মোট সময়, এটাই আমাদের তো উচিত করা, কিন্তু আমাদের এখানে অ্যাপ্রোচটা কী হয়েছিল? একটুখানি কিন্তু ভুল হয়ে গেছিলো। এই ভুলটাকে তাহলে আমাদের ঠিক করতে হবে। তাহলে দেখো ঠিক কী করে করবো? আচ্ছা, তার জন্য ওরা তখন বললো কি, বললো যে না, আমরা পুরো সাইকেলটাকে নিয়ে কাজ করবো না, আমরা তার বদলে দেখতে পাচ্ছি এই সাইকেলও যা ভ্যালু দিচ্ছে এই সাইকেলও তাই ভ্যালু দিচ্ছে। দেখো এটা হচ্ছে কত? 0, এটা কত আসবে? t/2, এটা কত চলে আসবে? t। তাহলে 0 থেকে t/2 আমাকে যা ভ্যালু দিচ্ছে, t/2 থেকে 0 আমাদের তাই ভ্যালু দিচ্ছে, শুধু নেগেটিভ ভ্যালু দেবে। তাহলে আমি কি করব? আমি হচ্ছে যে শুধুমাত্র একটা হাফ সাইকেল নিয়েই কাজ করব। এবার পুরো সাইকেল নিয়ে আমি কাজই করতে যাবো না। কী করতে যাবো না? পুরো সাইকেল নিয়ে আমরা কোনো কাজই করতে যাবো না। ধরো তোমাদেরকে এরকম একটা ডেটা দেওয়া হলো, বললো 2 2 2 2 2, 5টা 2 দিয়ে দেওয়া হলো, বললো এই 5টা 2 এর বলো তো অ্যাভারেজ মান কত? তো 5টা 2 এর অ্যাভারেজ মান তোমাদের কত আসবে? দেখো 5 বার যদি 2 যোগ করো তাহলে 10/5 মানে 2 আসবে। তাহলে একই জিনিসের অ্যাভারেজ ভ্যালু ওই জিনিসই কী হয়? সবসময় ফেরত চলে আসে। তাহলে আমরা এখানে পুরো সাইকেল নিয়ে আমাদের আলোচনা করারই দরকার নেই, তার বদলে আমরা কোনটুকু নিয়ে আলোচনা করবো? আমরা হাফ হাফ সাইকেল নিয়ে আলোচনা করবো। তাহলে এইটুকুন একটা হাফ সাইকেল, এইটুকুন একটা হাফ সাইকেল, আমি হাফ সাইকেল নিয়ে আলোচনা করবো। এরও যা ভ্যালু এরও তাই ভ্যালু, কিন্তু এটা নেগেটিভ ভ্যালু, আমি পরে এটা পজিটিভ কনভার্ট করে নেবো। আমি তো জেনে গেছি যে নেগেটিভ নিলে আমার অ্যান্সার 0ই দেবে, সুতরাং ওটাকে তো নেবো না। তাই জন্যই দেখো বলা হয়েছে এবার পরিবর্তী ভোল্টেজ বা প্রবাহের অর্ধচক্রে গড় মান। তা তোমাদের যদি এবার কখনো প্রশ্ন আসে যে দেখা গেল বললো এসির গড় মান কত, তাহলে মাথায় রাখবো ওটা কিন্তু কখনো ফুল সাইকেলের গড় মানের কথা বলে না, ওটা হাফ সাইকেলেরই গড় মানের কথা বলে, ঠিক আছে? কারণ ফুল সাইকেলের গড় মান 0, 0 আছে, 0 চলে আসছে, তাহলে কী নিয়ে আলোচনা করবো? আলোচনা করার তার কিছুই তো নেই। তো সেই কারণের জন্য আমরা এখানে ফুল সাইকেলের গড় মান নিয়ে কখনো কাজ করবো না, আমরা হাফ সাইকেলের গড় মান নিয়ে কী করবো? আমরা এখানে কিন্তু কাজ করবো, ঠিক আছে? তাহলে চলো আবার আমরা চলে আসি ই বার ইকুয়ালস টু, তাহলে কত আসবে? ইন্টিগ্রেশন E0 sin ωt dt। বারবার বলছি আমি ই দিয়ে কাজ করাচ্ছি, তার মানে কিন্তু ভেবো না যে ই দিয়েই পরীক্ষায় আসবে, ভি দিয়েও কিন্তু আসতে পারে, আই দিয়েও আসতে পারে, অন্য কোনো টার্ম দিয়েও আসতে পারে। প্যাটার্নটা আমি শিখিয়ে দিচ্ছি। 0 থেকে এবার আমরা কত নেবো? t/2 নিয়ে নেবো। 0 থেকে কত নিয়ে নিলাম আমরা? t/2 নিয়ে নিলাম, ব্যাস, আর কোনো আমাদের ঝামেলা নেই। দেখো E0টা বাইরে বেরিয়ে গেল, এবার আমি স্টেপ জাম্প করছি, E0টা বাইরে বেরিয়ে গেল, dt ইন্টিগ্রেশন করলে কত আসবে? তে t/2 যদি বসিয়ে দিই তাহলে এখানে কত হয়ে গেল? t/2 বসে গেল। সাইনের ইন্টিগ্রেশন করলে কত আসবে? মাইনাস cos ωt ডিভাইডেড বাই ওমেগা। ইন্টিগ্রেশন বসবে কত অবধি? 0 থেকে আমাদের t/2 অবধি বসবে। তাহলে 2E0 ডিভাইডেড বাই কত আসছে? ক্যাপিটাল T হয়েছে। সামনে একটা মাইনাস সাইন চলে গেল। আচ্ছা, ওমেগাটাকেও আমি কী করলাম? এখানে পাঠিয়ে দিলাম, এই যে ওমেগাটাকেও এখানে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এবার cos ওমেগা ক্যাপিটাল T/2, কারণ স্মল টি এর জায়গায় বসিয়ে দিলাম, মাইনাস cos অফ কত চলে আসছে? 0 চলে আসছে। আচ্ছা, ওমেগাটির ভ্যালু তো আমি ছোটোবেলাতেই পড়লাম, এবার আমি সব ভ্যালু বসিয়ে দেবো। 2E0 বাই ওমেগাটির ভ্যালু কত আসছে? 2π। এক্ষুনি আমি করলাম না? ওমেগা ইকুয়ালস টু কত হয়? 2π বাই ক্যাপিটাল T। তাহলে ওমেগা টি ইকুয়ালস টু তাহলে কত চলে আসলো? 2π এসছে। চলো তাহলে এখানেও আমরা তাহলে বসিয়ে দিই cos অফ 2π/2 মাইনাস cos 0 এর ভ্যালু কত হয়? 1 হয়ে যায়, তাই তো? এটা গেল। তাহলে এই যে 2 আর 2টা কেটে গেল, তাহলে E0 ডিভাইডেড বাই কত আসছে? পাই। তাহলে cos অফ এটা কত আসলো? পাই। এই যে 2 আর 2 কেটে গেল, মাইনাস কত? 1। cos পাই মানে কত হয়? cos 180 ডিগ্রি, cos 180 এর মান কত? -1। তাহলে এটা হয়ে গেল। তাহলে -1 মানে -2, দেখো এবার নন জিরো ভ্যালু দিচ্ছে, মজার ব্যাপার। তাহলে কত আসলো? 2E0 ডিভাইডেড বাই কত চলে আসলো? পাই চলে আসলো। তাহলে তোমাদের যদি এবার থেকে কখনো যদি প্রশ্ন করে যে অ্যাভারেজ ভ্যালু কত, কোনো একটা জিনিসের অ্যাভারেজ ভ্যালু কত, তাহলে সবসময় সেটা মাথায় রাখবা হাফ সাইকেলের অ্যাভারেজের ভ্যালু ওরা কথা বলেছে। তাহলে কত চলে আসবে? 2E0/পাই। অনেক বইতে এটাকে এরকমভাবে লেখা থাকে ই বার ইকুয়ালস টু এই যে 2/পাই, 2/পাইয়ের ভ্যালু কত? 0.63 অ্যাপ্রক্সিমেটলি 0.637 এরকমভাবে একটা ভ্যালু হয়ে থাকে অফ E0, এটা হয়ে থাকে। অথবা বলা হয় যে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে কত? ম্যাক্সিমাম ভ্যালুর কত পার্সেন্ট? ম্যাক্সিমাম ভ্যালুর 63.7%। ম্যাক্সিমাম ভ্যালুর কত পার্সেন্ট? ম্যাক্সিমাম ভ্যালুর হচ্ছে 63.7%, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যা হবে তার অ্যাভারেজ ভ্যালু হিসাবে আমাদের কাছে কত ধরা দেবে? তার 63.7% কী করবে? আমাদেরকে ধরা দেবে সেটা, ঠিক আছে? কিন্তু এটারও না ব্যর্থতা চলে আসলো, ঠিক আছে? নন জিরো ভ্যালু পেলাম, ঠিক আছে, অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করলাম, ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও একটা ব্যর্থতা চলে আসলো। ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে যে ক্যালকুলেশন করা মান ক্যালকুলেশন ভ্যালু বা ক্যালকুলেটেড ভ্যালু ইজ নট ইকুয়ালস টু এক্সপেরিমেন্টাল ভ্যালু। ক্যালকুলেটেড ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু কিন্তু ম্যাচ এখানে কিন্তু করলো না,
ঠিক আছে। ক্যালকুলেটেড ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু এখানে কি করলো না, এখানে কিন্তু ম্যাচ করলো না। তাহলে এটা কি আসলো, অর্ধচক্রের মানের একটা ব্যর্থতা চলে আসলো। তো তারপরে কি করা হলো, আমাদের মাথা একদম পুরো আগুন উঠে গিয়েছে, ঠিক আছে, যে এটা তো আসছে না, ওটা তো আসছে না, তাহলে আমরা করবো পুরোটাই এবার, ঠিক আছে। অর্ধেক নিয়েও আমরা কাজ করবো না, আমরা এবার কি নিয়ে কাজ করবো, আমরা এবার পুরোটা নিয়েই কি করবো, এখানে আমরা কাজ করবো। কিন্তু কীভাবে কাজ করবো দেখো, আমরা এমনভাবে কাজ করবো যেন কোনো জিনিসটা আর কোনো রকমভাবে যেন নেগেটিভেই যেন না থাকে। তাহলে সেই জন্য আমরা কী করবো, এখানে রুট মিন স্কোয়ার নিয়ে কাজ করবো। কী নিয়ে কাজ করবো আমরা এবার, এখানে রুট মিন স্কোয়ার নিয়ে কাজ করবো, কিন্তু যেটাকে আমরা আরএমএস করি, কী বলি, সেটাকে আমরা আরএমএস করি। কিন্তু যখন আমরা ক্যালকুলেশন করবো তখন ওরকমভাবে আমরা ক্যালকুলেশন করবো না, ঠিক আছে। তখন সবার প্রথমে দেখো লিখিয়ে দেওয়া রয়েছে, সবার প্রথমে আমি ফাংশনটা স্কোয়ারিং করবো, তারপরে তার মিন মানে কি গড়মান বের করবো, তারপরে গিয়ে তার আমরা রুট চাপিয়ে দেবো, তাহলে আমাদের অরিজিনাল জায়গায় ফেরত চলে আসলো। তাহলে দেখো, তাহলে কীভাবে দেখো অ্যাপ্রোচটা হচ্ছে, তাহলে খুব ভালো করে কিন্তু এটা, কারণ এই দিয়ে কিন্তু অনেক অঙ্ক তোমাদের হবে। তাহলে ই ইকুয়ালস টু দেওয়া হয়েছে কত, E0 সাইন ওমেগা টি, তাহলে সবার প্রথমে আমি কী বলেছি, স্কোয়ারিং করো ফাংশনটাকে। তাহলে E0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এটা ফুল সাইকেলই করবো, ওসব আরও কোনো হাফ সাইকেলের কোনো গল্প নেই, ঠিক আছে। E0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এটা হয়ে গেল আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ মিন বার করবো, কার মিন বার করবো, ই এর আর মিন বার করছি না, আমি ই স্কোয়ারের মিন বার করছি। কার মিন বার করছি, ই স্কোয়ারের আমি কী করছি, মিন বার করছি, মানে যেটাকে আমরা বলছি অ্যাভারেজ বের করছি। তাহলে কি ফর্মুলা, ইন্টিগ্রেশন 0 থেকে কত ক্যাপিটাল টি, কারণ ফুল সাইকেলে করছি, কত E0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, কারণ এই যে ই স্কোয়ারের আমাদের করতে হবে, বাই 0 থেকে কত আসছে ক্যাপিটাল টি ইন্টু কত চলে আসে ডিটি। চলো E0 স্কোয়ারটাকে বাইরে বের করে দিলাম, টিটাকে বাইরে বের করে দিলাম, এটা একদম পুরো বাচ্চাদের জিনিস। শুধুমাত্র আমাদের ক্যালকুলেশন করতে হবে কোন পাবলিকের জন্য, এই সাইন স্কোয়ার ওমেগা টি, একটু ধৈর্য ধরে করবে। তাহলে আমরা এখানে 2 দিয়ে না ওপর নিচে গুণ করে দিলাম, কারণ সাইন স্কোয়ার ওমেগা টির কোনো রকম ইন্টিগ্রেশন হয় না, ঠিক আছে। সাইন স্কোয়ার ওমেগা টির কোনো রকমভাবে রাফটাপ কোনো ফর্মুলা নেই। তাহলে দেখো কত আসছে, E0 স্কোয়ার ডিভাইডেড বাই কত আসছে 2t। চলো 2 সাইন স্কোয়ার, এই যে ওপর নিচে 2 দিয়ে গুণ করে নিয়েছিলাম, 2 সাইন স্কোয়ার ওমেগা টি মানে কত আসবে 1 মাইনাস কস 2 ওমেগা টি, ঠিক আছে। 1 মাইনাস কস 2 ওমেগা টি ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি অফ কত আসলো ডিটি। চলো এবার কত আসে E0 স্কোয়ার ডিভাইডেড বাই 2t। এবার দেখো আমরা কি করব, ইন্টিগ্রেশন চালাবো মনের সুখে। 1 এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, পুচকে হাতে t হয়ে গেল, মাইনাস কসের ইন্টিগ্রেশন কত আসবে, সাইন 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 ওমেগা। কোএফিসিয়েন্টগুলো কোথায় চলে আসে, ইন্টিগ্রেশনের সময় তলে চলে আসে। আর কসের ইন্টিগ্রেশন হয় শুধু সাইন, আর সাইনের ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস কস। কত আসলে 0 টু ক্যাপিটাল টি। ব্যাস, আর কিছু কাজ নেই আমাদের। কি কাজ আর বলো, আর তো কোনো কাজই নেই, শুধুমাত্র আমাদের ধরে ধরে এবার কী করতে হবে, ভ্যালু বসাতে হবে। যখন এটা ক্যাপিটাল টি বসালাম কত হলো ক্যাপিটাল টি, যখন শূন্য বসালাম হয়ে গেল কত শূন্য, মাইনাস চিহ্ন দিয়ে সাইন এটা কত আসছে 2 ওমেগা ক্যাপিটাল টি বাই 2 ওমেগা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কত আসলো সাইন 0 ডিভাইডেড বাই কত আসছে 2 ওমেগা। মজার ব্যাপার হচ্ছে ওমেগাটির ভ্যালু কত হয়ে থাকে, ওমেগাটির ভ্যালু হয়ে থাকে হচ্ছে তোমাদের 2 পাই, ঠিক আছে। তাহলে চলো আমরা সেটা বসিয়ে দিই, E0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল টি টি মাইনাস, তাহলে সাইন অফ কত আসলো 4 পাই ডিভাইডেড বাই 2 ওমেগা। আর পট করে কিন্তু আবার 2 আর 4 কেটে বসে দেখো না, সাইন 0 এর ভ্যালু কত আসে 0। আচ্ছা 4 পাই মানে কত বলো তো 720। 720 মানে কি, যদি আমি কোঅর্ডিনেট বরাবর যদি দেখি, তাহলে এই যে গোটাটা এক পাক ঘুরে আসলো 360, গোটাটা এক পাক ঘুরে আসলো 360, মানে 720, মানে আবার অরিজিনাল ফিরে চলে আসলো, ঠিক আছে, অরিজিনাল জায়গাতে, মানে 0 ডিগ্রিতে ফেরত চলে আসলো। তার মানে 4 পাই মানে আমরা 0 দিয়েই আমরা দাবি করতে পারি, ঠিক আছে। তাহলে কত আসলো, তাহলে সাইন 0 হয়ে যাবে, তাই তো নাকি, কারণ 4 পাই মানে কত আসবে দেখো, সাইন 8 ইন্টু পাই বাই 2 প্লাস 0, মানে কত চলে আসবে সাইন 0, আর সাইন 0 এর ভ্যালু 0 হয়ে যায়। তাহলে ওটারও ভ্যালু কত চলে আসলো 0, তাই না। এটারও ভ্যালু কত চলে আসলো, এটারও ভ্যালু কিন্তু আসলো আমাদের কাছে 0। তাহলে চলে আসলো দেখো শুধুমাত্র এইটুকুনি পাবলিকে চলে আসলো। তাহলে কত চলে আসলো, তাহলে চলে আসলো হচ্ছে যে আমাদের E0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ই স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু এখনো পর্যন্ত আমরা স্কোয়ার আর মিন করেছি, E0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। লাস্টে আমাদের কি করতে হবে, রুট চালাতে হবে। তাহলে চলো আর পরের পাতে জায়গা নেই, এখানে আমরা করে ফেলি, এটাকে রুট চালিয়ে দিই। তাহলে কত আসলো ই স্কোয়ার তার বার, তাহলে কত চলে আসবে, এরও যদি রুট চাপাই তাহলে কত আসবে E0 ডিভাইডেড বাই কত আসবে √2, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের আরএমএস ভ্যালু। এটার ভ্যালু কত হয়, মুখস্থ 0.707 অফ E0, বা যেটাকে বলা হয় 70.7% অফ কত চলে আসছে আমাদের কাছে E0 চলে আসছে। তাহলে মুখস্থ যেন থাকে ERMS ইকুয়ালস টু কত হয়, E0 ডিভাইডেড বাই √2, ঠিক আছে, বা 0.707 অফ কত আসছে E0, বা 70.7% অফ কত আসছে E0।
তাহলে দেখো যদি ফুল সাইকেলের অ্যাভারেজ বের করি তাহলে একটু চলো রিক্যাপ করে নিই। ফুল সাইকেলের অ্যাভারেজ বের করলে ভ্যালু কত দিয়েছিল 0, হাফ সাইকেলের অ্যাভারেজ ভ্যালু বের করলে দিয়েছিল এটা। এই যে ফুল সাইকেলের অ্যাভারেজ ভ্যালু 0, হাফ সাইকেলের অ্যাভারেজ ভ্যালু এটা, আর আরএমএস ভ্যালু কত আসছে এটা। ঠিক আছে, আরএমএস করে বের করলাম। প্রথমে স্কোয়ার করলে দেখো এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস যাই হয়ে যাক না কেন সবাই প্লাসই হয়ে যাবে। তারপরে তার মিন মানে অ্যাভারেজ ভ্যালু বের করলাম, কিন্তু আমরা এখানে কার অ্যাভারেজ ভ্যালু বের করার চেষ্টা করেছিলাম, আমরা হচ্ছে ই এর অ্যাভারেজ ভ্যালু, ই স্কোয়ারের না, সেই জন্য লাস্টে গিয়ে আমরা কি চালিয়ে দিলাম, লাস্টে গিয়ে আমরা ওখানে একটা রুট চালিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আরএমএস এর অ্যাপ্রোচ। তাহলে যখনই তোমাদের কোনো আরএমএস দেবে তাহলে সবসময় এইভাবে তোমরা মাথায় রাখবে। এরপরে তোমাদের একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দেবো, যেখানে তোমাদের জাস্ট এইটা তোমরা একটু মুখস্থ রাখবে। এটা তো দেখা গেলো বললো এটা ওটা একটা বড় দেখে একটা ফাংশন দিয়ে দিল, বললো কি এর আরএমএস ভ্যালু বের করো, তাহলে কী করে বের করবে? তাহলে তোমার ট্রিক তো লাগবে, সেই ট্রিকটা আমি তোমাদেরকে সবার লাস্টে আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, তাদের রিলেটেড একটা অঙ্ক আমি করিয়ে দেবো, দেখো খুব মজা লাগবে সেটা করতে। এইবার দেখো আমরা ইআরএমএস, ই অ্যাভারেজ, ই জিরো, ঠিক আছে, ইআরএমএস আমরা করলাম, ই বার আমরা করলাম, সবসময় বলে যে হাফ সাইকেলের কিন্তু, আর ই জিরো, ঠিক আছে, এটার মধ্যে আমরা মানের তুলনা করবো। তো সবার প্রথমে আমি জানি বলে লিখছি, সবার প্রথমে আমি ই বারটাকে লিখে নিচ্ছি। কত ছিল 2E0 ডিভাইডেড বাই পাই। ইআরএমএস এর ভ্যালু কত ছিল? ইআরএমএস এর ভ্যালু ছিল হচ্ছে যে E0 ডিভাইডেড বাই √2। এটার ভ্যালু কত ছিল 0.707 অফ কত ছিল E0, এটা ছিল 0.637 অফ কত ছিল E0, আর E0 তো E0। তা তিনটের মানের যদি আমরা রেশিও বের করে ফেলি, তিনটের মানের যদি রেশিও বের করি, ই বার ইস্টু কত আসবে ইআরএমএস ইস্টু কত চলে আসবে E0, তাহলে দেখো তো কি আসবে, তাহলে দেখো যেটা আসছে সেটা হচ্ছে কত 2E0 বাই পাই ইস্টু E0 ডিভাইডেড বাই √2 ইস্টু কত আসছে E0। তাহলে অ্যান্সার দিয়ে দিল কত 2 বাই পাই ইস্টু কত 1 বাই √2 ইস্টু দিয়ে দিল 1। এটা দেবে 0.637 ইস্টু 0.707 ইস্টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা দেখি বুঝতে পারছি কার মানটা সব থেকে বেশি, E0 মান সব থেকে বেশি। তাহলে আমি যদি এখানে যদি কম্পেয়ার করে যদি আমি লিখি একটা বক্সের মধ্যে যদি আমি লিখি, তাহলে কার মান সব থেকে তাহলে বেশি হলো E0 মান সব থেকে বেশি, তারপরে কি আসছে ইআরএমএস আসছে, আর তারপরে কি আসছে আমাদের ই বার আসছে। আর মজার ব্যাপার হচ্ছে যে ইআরএমএস এটা আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে পুরোপুরিভাবে ম্যাচ করে গেল। এক্সপেরিমেন্ট করে দেখলাম যে যতটা অ্যাভারেজ ভ্যালু বের হচ্ছে আর এখান থেকে যে অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা বের করলাম সেগুলোর ভ্যালু কি আসছে পুরোপুরিভাবে ইকুয়াল চলে আসছে। তাই জন্য আমরা সবসময়তে যখনই আমাদের অ্যাভারেজ ভ্যালু বের করতে দেবে তখন আমরা কোন অ্যাভারেজ ভ্যালু বের করবো, আমরা ইআরএমএস নিয়ে বের করবো। তাহলে এখানে যদি ধরো একটা গ্রাফের যদি আমরা প্লটিং করি, প্লটিং করার মধ্যে যদি আমরা দেখি একটু বড় করে গ্রাফটাকে আঁকছি, এই যে গ্রাফে যদি আমরা প্লটিং করি তাহলে এই বরাবর কি দিয়েছিলাম ই দিয়েছিলাম, আর এই বরাবর কি দিয়েছিলাম আমরা টি দিয়েছিলাম। তাহলে এইটাকে কি বলা হবে, এইটাকে বলা হবে হচ্ছে যে E0। এই যে একদম টপের যে মানটা সেটাকে কি বলা হবে E0। তার থেকে একটুখানি ছোট, তার থেকে একটুখানি যে ছোট এইটা, এই মানটাকে কি বলা হবে, এই মানটা কি বলা হবে ইআরএমএস। আর তার থেকেও যেটা ছোট, এটাকে কি বলা হবে ই বার বলে উল্লেখ করা হবে। মাথায় ঢুকলো? তাহলে সব থেকে বড় হচ্ছে E0, তারপরে আসছে ইআরএমএস, তারপরে কত আসছে আমাদের কাছে ই বার। ঠিক আছে, তার রেশিওগুলো কত, তার ভ্যালুগুলো কত, এটা কিন্তু একটু মাথায় রাখো। এবার তোমরা পড়েছিলে যে আমরা কারেন্ট, আর বারবার বলছি এটা আমি ই দিয়ে করলাম, এটা ভি দিয়ে আসতে পারে সেম রেজাল্ট, বারবার বলছি ইটাকে কেটে জাস্ট ভি বসিয়ে দেবে, ভিটাকে কেটে আই বসিয়ে নেবে, এরকমভাবে করে নেবে তোমরা। তাহলে আমরা এবার দেখো কী করেছি, আমরা এবার দেখো জানতাম যে কারেন্ট মেজারমেন্ট করায় কোন যন্ত্র দিয়ে, অ্যামমিটার যন্ত্র দিয়ে, আর ভোল্টেজ মেজারমেন্ট করায় কোন যন্ত্র দিয়ে, ভোল্টমিটার যন্ত্র দিয়ে। ঠিক আছে, কিন্তু সেটা ডিসির ক্ষেত্রে, এসির ক্ষেত্রে মেজারমেন্ট করা হয় এসি অ্যামমিটার, এসি ভোল্টমিটার দিয়ে। কিন্তু যে মেজারমেন্টটা যেটা করে না, কখনো সেটা E0 মেজারমেন্ট দেয় না আমাদেরকে, যে ভ্যালুগুলো দেবে। এই যে দেখো আমাদের বাড়িতে যে কারেন্ট আসছে, আমরা কত বলি, কত ভোল্টেজের কারেন্ট আসছে, 220 ভোল্টেজের কারেন্ট আসছে। তাহলে সবসময় মাথায় রাখবা এই যে ভ্যালুগুলো যেগুলো রয়েছে না, এই ভ্যালুগুলো কখনোই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুর কথা ওরা কিন্তু বলে না। মানে 220 করেই যে এসে যাচ্ছে তা কিন্তু না, এটা ফ্লাকচুয়েট করছে, কখনো 220 থেকে বেশি হচ্ছে তো কখনো 220 থেকে কম হচ্ছে। তাহলে এটা কি দেয় আমাদেরকে, অ্যাভারেজ ভ্যালু দেয়। সবসময় কোন ভ্যালু দেবে আমাদেরকে, মাথায় রাখবে অ্যাভারেজ ভ্যালু দেবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে। তাহলে অ্যামমিটার বা ভোল্টমিটার দিয়ে আমরা যখনই কোনো জিনিসের মেজারমেন্ট করবো, মানে কারেন্টই হোক বা ভোল্টেজ হোক, যে মেজারমেন্টটা করবো সেই মেজারমেন্টটা কার মেজারমেন্ট করবো, আমরা অ্যামমিটার দিয়ে আমরা আইআরএমএস এর মেজারমেন্ট করবো, আর ভোল্টমিটার দিয়ে আমরা ভিআরএমএস বা ইআরএমএস। ঠিক আছে, এখানে সুবিধার জন্য আমরা ভোল্টমিটারই বলে দেবো, ইআরএমএস এর মেজারমেন্টের জন্য আমরা ভোল্টমিটার ইউজ করবো। ঠিক আছে, তাহলে যখনই তোমাদের বলবো যে একটা অ্যামমিটারের সাহায্যে এত রিডিং পাওয়া গেল, তাহলে 220 ভোল্টের রিডিং পাওয়া গেল, ভুলেও ভেবো না যে ওটা ভোল্টেজ, ওটা কি, ওটা আসলে আমাদের কাছে ভোল্টেজের আরএমএস মান, বা কারেন্টের অ্যামমিটারের সাথে দেখা যে রিডিংটা পাওয়া গেল সেটা ভুলেও ভেবো না যে কারেন্ট, ওটা কি আসবে আমাদের কারেন্টের আরএমএস মান চলে আসবে। মনে থাকবে এটা। তাহলে দেখবে এখানে লেখা আছে, সেটা একটু ভালো করে পড়বে। আমি তো নোট বা পিডিএফ আকারে আমি তো গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। চলো, তাহলে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে ভোল্টমিটার হোক বা অ্যামমিটার হোক, সেটা দিয়ে আমরা কাকে মেজারমেন্ট করবো, সবসময় তো আমরা কারেন্ট বা ভোল্টেজকে মেজারমেন্ট করবো, সেটা সবসময় তার আরএমএস মানটাকে মেজারমেন্ট করবো।
তাহলে আমরা কারেন্ট বা ভোল্টেজের ক্ষেত্রে তার যে আরএমএস মান, তার যে অ্যাভারেজ মান, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কী করলো আমরা আলোচনা কমপ্লিট করে ফেললাম। এবার বিভিন্ন ধরনের যদি ওয়েভ নেওয়া হয়, আমরা এখানে কী কী ওয়েভ নিয়ে কাজ করছি, শুধু সাইন বা কোসাইন ওয়েভ, ঠিক আছে। সাইন বা কোসাইন ওয়েভের জায়গায় যদি অন্য কোনো ওয়েভ যদি নেওয়া হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে আরএমএস মান বা তার ক্ষেত্রে ধরো ওই যে অ্যাভারেজ মান, এগুলো না আলাদা আলাদা চলে আসে। তাহলে বুঝবো কী করে এটা এই ওয়েভ, ওটা ওই ওয়েভ, ওটা সেই ওয়েভ? নিশ্চয়ই তো ওয়েভ যখন আসবে তখন তার বলতে আসবে না আমি এইরকমভাবে আসছি, আমি সাইন আকারে আসছি, আমি কোসাইন আকারে আসছি, আমি স্কোয়ার আকারে আসছি, আমি রেক্ট্যাঙ্গেল আকারে আসছি, আমি ট্রায়াঙ্গেল আকারে আসছি, এরকমভাবে তো কখনো বলবে না। তো সেটাকে বোঝা যায় একটা মানের সাহায্যে, যেটাকে বলা হয় আকৃতি গুণক বা যেটাকে ফর্ম ফ্যাক্টর বলা হয়ে থাকে। তো ফর্ম ফ্যাক্টরকে লেখা হয় এফ সিম্বল দিয়ে, খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট। এফ মানে কত হয়ে থাকে মাথায় রাখবে সবসময়, ইআরএমএস ডিভাইডেড বাই কত আসবে, ই অ্যাভারেজ। কি বললাম, ইআরএমএস ডিভাইডেড বাই কত আসবে, ই অ্যাভারেজ চলে আসবে। এটাকে কি বলা হবে, এটাকেই বলা হবে ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণক। মুখস্থ রাখবে সবসময়, এটা আইআরএমএস বাই আই অ্যাভারেজ হতে পারে, ইআরএমএস বাই ই অ্যাভারেজ হতে পারে, ঠিক আছে সবসময়। আর অ্যাভারেজ মানে আমি কি বলেছি, বারবার কিন্তু বলছি, হাফ সাইকেলের অ্যাভারেজটাকে নিয়ে কিন্তু তোমাদেরকে কাজ এখানে করতে হবে। এখানে ভেবো না যে অন্য কোনো অ্যাভারেজ নিয়ে তোমরা কাজ করবে। চলো তাহলে আমরা সাইন ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর বের করি। তাহলে কি লিখি, ফর সাইন অর কোসাইন ওয়েভ। কোন ওয়েভের জন্য নিয়ে কাজ করবো আমরা, ফর সাইন ওয়েভ বা যেটাকে বলবো কি আমরা কোসাইন ওয়েভের জন্য আমরা ফর্ম ফ্যাক্টর নিয়ে কাজ করবো। তাহলে কত আসবে, এফ ইকুয়ালস টু, তাহলে ইআরএমএস এর ভ্যালু কত আসবে, ই0 ডিভাইডেড বাই কত আসবে, ডিভাইডেড বাই √2 চলে আসবে। আর ই অ্যাভারেজের ভ্যালু কত ছিল, 2E0 ডিভাইডেড বাই কত ছিল, পাই। তাহলে দেখো এখানে কি আসবে, এই যে E0 কেটে গেল, তারপরে কি আসলো, 2টা কি আসলো, উপরে উঠে গেল। তাহলে আমরা বলতে পারি 2 পাই ডিভাইডেড বাই কত আসছে, √2, তাই তো, 2 পাই ডিভাইডেড বাই √2, তাই তো নাকি? ঠিকঠাক করলাম তো? না 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 না, ভুল করে ফেলেছি। পাই ডিভাইডেড বাই 2√2 আসবে। পাইটা শুধুমাত্র উপরে উঠবে আর এটা তলায় থেকে যাবে, পাই ডিভাইডেড বাই 2√2। পায়ের ভ্যালু কত, 3.14, 2√2 ভ্যালু যদি বসা হয় তাহলে তোমরা দেখবা তোমাদের ক্যালকুলেটর হাতে রয়েছে, তার ভ্যালু দাঁড়িয়ে যাবে কত, 1.11, ঠিক আছে। তাহলে সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত হয়ে থাকে, সবসময় মাথায় রেখে দেবে 1.11 হয়ে থাকে, ঠিক আছে। সাইন বা কোসাইন ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর ভ্যালু কত হয়ে যায়, ফর্ম ফ্যাক্টর ভ্যালু হয়ে যায় 1.11। মানে আমাদের একটা মেজারমেন্ট করার ইনস্ট্রুমেন্ট থাকবে যেখানে ক্যালকুলেশন ওরা নিজেরাই করে নেবে যে অ্যাভারেজ ভ্যালু কত আরএমএস হিসাবে আর নর্মাল অ্যাভারেজ ভ্যালু কত, যে তার অনুপাত যদি আমাদেরকে 1.11 দেয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দি ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টরের সিগনিফিকেন্স কি, ফর্ম ফ্যাক্টরের তাৎপর্যটা কি, তাহলে ফর্ম ফ্যাক্টরের তাৎপর্যটা হচ্ছে এর সাহায্য নিয়ে আমরা কোনো ওয়েভ, কোনো একটা তরঙ্গের আকৃতি কেমন হবে সেটা আমরা জানতে পারি। যদি দেখা গেলো কোনো ফর্ম ফ্যাক্টরের মান 1.11 দাঁড়িয়ে গেলো, তাহলে সেটা বুঝবো কি সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ। মাথায় রেখে দেবে ফর, এটাও লিখে দিচ্ছি, ফর স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, দেয় পরীক্ষায় কিন্তু, এই দুটোর মধ্যে থেকেই পরীক্ষায় এসছে জেনারেলি। ফর স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার ওয়েভ ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত হয়ে থাকে, 1। কারণ আর সেক্ষেত্রে তাহলে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কি বলতে পারি, ইআরএমএস এর ভ্যালু আর ই অ্যাভারেজের ভ্যালু দুজনের ভ্যালু কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা পাচ্ছি ফর্ম ফ্যাক্টর মানে ইআরএমএস বাই অ্যাভারেজিং, এর ভ্যালু 1.11, তাহলে ইআরএমএস এর ভ্যালু কত, ই অ্যাভারেজের থেকে কত গুণ বেশি, সাইন ওয়েভের ক্ষেত্রে 1.11 গুণ বেশি, মানে 11% বেশি, ঠিক আছে। এই যে 1.11 গুণ মানে কত আসলো, 11% তাহলে বেশি চলে আসলো, এই যে 11% তাহলে বেশি চলে আসলো। তার মানে সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভের ক্ষেত্রে আমাদের যে ইআরএমএস এর মানটা সেটা ই অ্যাভারেজের থেকে একটু বেশি হয়, আর আমরা দেখো সেটাই করছি, ইআরএমএস এর থেকে ইআরএমএস এর ভ্যালু ই অ্যাভারেজ থেকে বেশি, কত পার্সেন্ট বেশি, 11%। কিন্তু স্কোয়ার ওয়েভ বা রেক্ট্যাঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে এই দুটো কি হয়, সবসময় সমান চলে আসবে, ঠিক আছে। চলো লাস্ট জিনিসের দিকে আমরা চলে এসেছি, এসি আর ডিসির মধ্যে কোনটা বেশি আমাদের কাছে ভয়ঙ্কর। ভালো তো আমরা আলোচনা করেছি, সেটা আমাদের কাজের সাপেক্ষে, যে আমাদের কাজে লাগবে সে তখন ভালো, যে আমাদের কাজে লাগবে না সে তখনই খারাপ, যত পীড়িতের বন্ধু বান্ধবী হোক না কেন বা পীড়িতের লোক হোক না কেন। কিন্তু এসি আর ডিসির মধ্যে কি বেশি ভয়ঙ্কর, ভয়ঙ্করকে দেখো, ডিসির ক্ষেত্রে মানের কি কোনো পরিবর্তন হয়েছিল, ডিসির ক্ষেত্রে মান সর্বদা অপরিবর্তিত থেকেছে, ডিসির ক্ষেত্রে মান কি থেকেছে, সর্বদা অপরিবর্তিত থেকেছে, ডিসির ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু এসির তো মানের পরিবর্তন ঘটে, এসির মান কি হয়, পরিবর্তিত হয়। এসির মান কি হয়, এসির মান হয় পরিবর্তিত। সেই জন্য আমরা এসির কোন ভ্যালু নিয়ে কাজ করি, এসির সবসময় আমরা আরএমএস ভ্যালু নিয়ে কাজ করি, ঠিক আছে। আমরা কি ভ্যালু নিয়ে কাজ করি, ই নিয়ে কাজ করি না, আমরা তার বদলে ই আরএমএস নিয়ে কাজ করি। কি নিয়ে কাজ করি, ই আরএমএস। আর ই আরএমএস এর ভ্যালু কত হয়, ম্যাক্সিমাম ভ্যালুর কত হয়ে যাবে, 1/√2 গুণ, কত হয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালুর 1/√2 গুণ। তো
ধরো বাড়িতে যখন আমাদের 220 ভোল্টের দেখা গেলো, ধরো এরকম 220 ভোল্টের ডিসি সাপ্লাই দিয়েছি, ঠিক আছে, একটা ব্যাটারি নিয়ে এসেছি যে ব্যাটারির ভোল্টেজটা 220, আর বাড়িতে আমাদের 220 ভোল্টের এসি সাপ্লাই হয়েই থাকে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কে বেশি খতরনাক, কে বেশি ভয়ঙ্কর? তো 220 ভোল্টের যদি ডিসি দেওয়া যায় তাহলে তার ভোল্টেজের ভ্যালুটা কত আসবে? তাহলে তার ভোল্টেজের ভ্যালুটা 220, ঠিক আছে। তাহলে তার ভোল্টেজের ভ্যালুটা কত আসবে? 220, মানে তার ম্যাক্সিমাম ভ্যালু 220, ওর ভ্যালু কমবেও না, ওর ভ্যালু বাড়ছেও না। কিন্তু এসির ক্ষেত্রে ভ্যালু কখনো বাড়তেও পারে, কখনো কমতেও পারে, কারণ যে 220 ভোল্টের যে এসিটা যেটা আসছে সেটাকে আমরা কোন এসি বলে দাবি করেছিলাম? বারবার বলছি, এটা কিন্তু আমরা আরএমএস বলে দাবি করেছিলাম। কি বলে দাবি করেছিলাম? সেটা কিন্তু আমরা আরএমএস বলে দাবি করেছিলাম, বারবার কিন্তু বলছি। তাই জন্য এখানে এটা ইআরএমএস, এটা কি আরএমএস? ইআরএমএস। ইআরএমএস মানে কত আসছে এখানে? 220। তাহলে ইআরএমএস যদি 220 হয়, তার মানে আমরা বলতে পারি E0/√2 এর মানও কত আসবে? 220 চলে আসবে। তাহলে E0 মান কত চলে আসবে? 220 √2 গুণ কত চলে আসবে? 220 √2 গুণ, এটা অ্যাপ্রক্সিমেটলি চলে আসে 311 ভোল্ট। মানে আমরা কি করেছি দেখো, আমরা পড়েছি না যে এইটা যদি আমাদের কাছে কখনো যদি এসি হয় তাহলে কখনো এসির মান বাড়ছে, কখনো কমছে, বাড়ছে কখনো কমছে। তাহলে এসির এই যে সর্বাধিক মান এটা কিন্তু 220 না, অ্যাভারেজ ভ্যালুটা 220 ছিল। তাহলে সর্বাধিক মানটা কি আসবে? মাথায় রাখবে সবসময়তে সর্বাধিক মান। এটাতে প্রশ্ন হয় কিন্তু, বারবার কিন্তু বলছি, বারবার কিন্তু বলছি, এটা দিয়েও কিন্তু প্রশ্ন হয় যে বললো এর আরএমএস মান কত বা এর সর্বাধিক মান কত। তাহলে যদি তোমাদের আরএমএস মান বের করতে বলে তাহলে সর্বাধিক মানের কত করে দেবে? √2 গুণ করে দেবে, কারণ সর্বাধিক মানের থেকে আরএমএস মান একটু ছোটো হয়। আর যদি তোমাদেরকে সর্বাধিক মান বের করতে বলে তাহলে আরএমএস মানের সাথে কত গুণ করে দেবে? সবসময় √2 গুণ করে দেবে, ঠিক আছে। তাহলে আসলে 220 ভোল্টের এসি মানে 220 ভোল্টের এসি না, সেটা আসলে 311 ভোল্টের ডিসি। যেটা 220 ভোল্টের এসি বলছে সেটা আসলে 220 ভোল্ট দিচ্ছে না আমাদেরকে, দিচ্ছে কত? 311। যেহেতু এসির ক্ষেত্রে তার মান বারবার পাল্টে যাচ্ছে, তাই জন্যই তো আমরা সেখানে গড় মান নিয়ে কাজ করেছি, সেই জন্য ওটাকে গড় হিসাবে 220 বলি, কিন্তু তার মান 220 থেকে কি হয়? অনেকটা পরিমাণে বেশি হয়ে থাকে। কত হয়ে থাকে? তার √2 গুণ বেশি হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছো এখন কে বেশি ভয়ঙ্কর তাহলে হয়ে গেল। অবভিয়াসলি এসি কিন্তু ভয়ঙ্কর, ভালো খারাপের ব্যাপার আপেক্ষিক, কিন্তু ভয়ঙ্কর আপেক্ষিক না, ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে। তাহলে এখানে কে বেশি ভয়ঙ্কর? তাহলে মাথায় রাখবে 220 ভোল্টের এসি কিন্তু বেশি ভয়ঙ্কর, কারণ 220 ভোল্টের এসি মানে আসলে সেটা 220 না, 220 গুণ √2 ভোল্ট, ঠিক আছে। তাহলে মাথায় ঢুকেছে সবার? তাহলে আশা করি যেটুকু আমি বোঝালাম সেটুকু খুব ভালো করে তোমাদের মাথায় ঢুকেছে। তাহলে চলো এই রিলেটেড আমরা কিছু কোশ্চেন করে ফেলি। দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে? একটা পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ বললে বলতে পারো, হাই রে কপাল, এতক্ষণ ধরে আমরা শুধু করলাম ভোল্টেজ 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 ভোল্টেজ, আর এখন করাচ্ছেন তড়িৎ প্রবাহ দিয়ে কোশ্চেন। বারবারই বলছি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, ভোল্টেজগুলোকে কেটে কেটে আই লিখে দিলেই হয়ে যাবে তড়িৎ প্রবাহ, কোনো কিছুতে কিন্তু কোনো ঝামেলা নেই। যাই হোক, তা পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণের মান দিয়ে দিয়েছে দেখো কত? 10 sin 200πt - π/15 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি সমীকরণ জানি সেটার সাথে আমরা চলো কম্পেয়ার করবো। কত জানি আমরা? I0 sin ব্র্যাকেটের মধ্যে ω t প্লাস বা মাইনাস যাই হয়ে যাক না কেন একটা আলফা নিয়ে নিই, তাই তো? এটা আমরা সমীকরণটা জানি, ঠিক আছে। একটা আমি ডিটেলসে করে দিচ্ছি, বাকিগুলো পট করে দেবো। তাহলে বলেছে প্রবাহের কম্পাঙ্ক আর শীর্ষমান কত। বারবার বলছি কম্পাঙ্ক মানে কি? কখনো কৌণিক কম্পাঙ্ক না, রৈখিক কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এইখানে আমি যদি কম্পেয়ার করি তাহলে এখানে I0 মানে কি? শীর্ষমান। I0 মানে কি? শীর্ষমান। এরপরের থেকে কিন্তু আর আমি বলে দেবো না। I0 মানে কি? শীর্ষমান। তাহলে কত হলো? আসলে 10 অ্যাম্পিয়ার। দেখো এটার সাথে এটাকে তুমি কম্পেয়ার করো, এই যে এই সমীকরণটার সাথে এই সমীকরণটা কি করো তোমরা কম্পেয়ার করো। তাহলে কম্পেয়ার করলে দেখো সব পেয়ে যাবে। এই সমীকরণ কী করো? কম্পেয়ার করো। তাহলে কম্পেয়ার করলে কী পেয়ে যাবে? I0 ভ্যালু তুমি পেয়ে গেলে। I0 ভ্যালু কত চলে আসলো? 10 অ্যাম্পিয়ার চলে আসলো। মাথায় ঢুকেছে? চলো নেক্সট আসছে কি? ওমেগা মানে কত আসছে এখানে দেখো? ω/t এখানে আসছে 200πt। তাহলে ওমেগা মানে কত চলে আসছে আমাদের কাছে? 200π। বারবার বলছি ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে এটা চলে আসলো 2πf, 2πn দিয়েও লিখতে পারো। তাহলে কত চলে আসলো আমাদের কাছে? 200π চলে আসলো। 2π আর 200π কেটে গেল, তাহলে কত চলে আসলো আমাদের কাছে? 100। তাহলে এফ এর মান কত হয়ে গেল? 100 হার্জ, ঠিক আছে। তাহলে এটাই চলে আসলো আমাদের কাছে রৈখিক কম্পাঙ্ক বা শুধু কম্পাঙ্ক, আর ওটা কি চলে আসলো আমাদের কাছে? শীর্ষমান। এইরকম কিছু পাতি কিছু কোশ্চেন এখানে আলোচনা করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রবাহমাত্রা এত দিয়ে দিয়েছে, সর্বোচ্চ প্রবাহমাত্রার পর্যায়কাল কত? আবার চলো আমরা সম্পর্ক করে ফেলি। I = কত আসছে? I0 sin ω/t। আমাদের এখানে আলফাও দেয়নি, আমরা এখানে আলফা নিয়ে কোনো কাজ করবো না। তাহলে এখানে সর্বাধিক মান তাহলে কত আসবে? তাহলে দেখেই বুঝতে পারছো সর্বাধিক মান তাহলে চলে আসবে কত? তাহলে এটাকে পজ করে নিয়ে তোমরা করতেই পারো। I0 = কত আসবে? 100 অ্যাম্পিয়ার চলে আসবে। I0 এর মান কত চলে আসবে? এই যে I0 এর মান কত চলে আসলো? 100 অ্যাম্পিয়ার। আর এখানে কি জানতে চেয়েছে? পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? আমাদের ওমেগা থেকে আনতে হবে। ওমেগা মানে কত? এই যে সাইনের মধ্যে ওমেগা, এখানে সাইনের মধ্যে রয়েছে কত? 200π রয়েছে। ওমেগা মানে কত? ওমেগা মানে হচ্ছে 2π ডিভাইডেড বাই কত আসছে? ক্যাপিটাল টিটাকেই বলা হচ্ছে পর্যায়কাল বলা হচ্ছে। তাহলে কত আসছে? 200π। ওমেগা মানে 2π বাই ক্যাপিটাল টি লেখা আছে, কিন্তু ওগুলো সব সম্পর্ক লেখা আছে। তো 200π এর সাথে 2π কেটে দিলে কত আসবে? 100। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি মানে কত আসবে? 1/100।
1/100 মানে কত আসে 0.01 সেকেন্ড। তাহলে ক্যাপিটাল টি এর মান কত চলে আসলো 0.01 সেকেন্ড কিন্তু চলে আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র বি এর শীর্ষ মান 0.1 টেসলা। বি এর শীর্ষ মান মানে বি এর ম্যাক্সিমাম মান যেটাকে বলা হয় বি ম্যাক্স। শীর্ষ মান মানে কি ম্যাক্স, বা যেটাকে বি জিরো বলেও আমরা উল্লেখ করেছি এখানে। কত 0.01 টেসলা। যাই হোক, কম্পাঙ্ক বলে দিয়েছে আমাদের কাছে 100 হার্জ। কম্পাঙ্ক মানে এন, এন মানে কত আসছে আমাদের কাছে 100 হার্জ চলে আসছে। 1 মিটার ব্যাসার্ধের একটি পরিবাহী রিংকে, 1 মিটার ব্যাসার্ধের পরিবাহী রিং মানে কি এখানে ব্যাসার্ধের মান যেটাকে আর বলতে পারি, সেটা কত চলে আসলো, সেটা আমাদের কাছে চলে আসলো 1 মিটার। এই চৌম্বক ক্ষেত্রে অভিলম্বভাবে রাখা রয়েছে, মানে এরকম আড়াআড়িভাবে রাখা রয়েছে। তার মানে এখানে কি আসলো, বি এর ভ্যালু তাহলে ম্যাক্সিমাম হয়ে গেল। বলছে রিংটিতে কতটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। ট্রিকি কোশ্চেন। তাহলে তড়িৎচালক বল বলা মানে তোমাদের মাথায় পট করে চলে আসবে ওই সেই ই ইকুয়ালস টু ই জিরো সাইন ওমেগা টি রয়েছে, আর সেখানে ই জিরোর মান কত ছিল ব্যান ওমেগা। কি ছিল, ব্যান ওমেগা। ঠিক আছে, বারবার বলছি এটা কিন্তু আমাকে চাই না, আমাকে চাই না যে পরিবর্তিত প্রবাহের শীর্ষ মান কত বা পরিবর্তিত তড়িৎচালক বলের শীর্ষ মান কত, এটা কিন্তু আমাদের চাই না। তার মানে এটা আমাদের লাগবে না। আমাদের জানতে চাইছে পরিবর্তিত তড়িৎচালক বল কতটা আবিষ্ট হবে। তাহলে আবিষ্ট হবে কার ফর্মুলা মেনে, আমরা প্রথমেই বলেছিলাম ডায়নামোর নিয়ম। ডায়নামোর নিয়ম মানে আবেশের নিয়ম। আবেশের নিয়ম মানে কি ছিল, আমাদের সবার প্রথমে বের করতে হবে ই কে বের করতে হবে। ই ইকুয়ালস টু তাহলে কত আসবে, ই ইকুয়ালস টু চলে আসবে মাইনাস ডি5 বাই ডিটি। কত চলে আসবে, ফ্যারাডের সূত্র, মাইনাস কত চলে আসবে ডি5 ডিভাইডেড বাই কত চলে আসবে ডিটি চলে আসবে। তাহলে চলো, তাহলে এখানে আমরা ফাই মানে আবার কত আসে আমাদের বি এ। ঠিক আছে, ফাই মানে আমাদের কত চলে আসবে বি এ। তার মানে মাইনাস ডি বাই ডিটি অফ কত চলে আসবে বি এ। কত চলে আসলো বি এ। তাহলে এখানে দেখো এ এর ভ্যালু তো কোনো পরিবর্তন হয় না, বি এর ভ্যালু পরিবর্তন হয়, কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কখনো কমে। তার জন্য তো ফ্লাক্সের ভ্যালু পরিবর্তন হয়। তাহলে কি চলে আসলো মাইনাসে, এই যে এটাকে বাইরে বের করে দিলাম, তাহলে চলে আসলো ডিবি ডিভাইডেড বাই কত আসছে ডিটি। তাহলে ই মানে কত আসলো, তাহলে আলটিমেটলি আসলো মাইনাসে ইন্টু ডিবি বাই ডিটি। এখানে যেহেতু পাক সংখ্যা নিয়ে কোনো উল্লেখ করেনি, তাই জন্য আমি এখানে এন এর কথা উল্লেখ করলাম না। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম কত আগের পৃষ্ঠায়, ই ইকুয়ালস টু কত লিখলাম মাইনাস এ ইন্টু ডিবি ডিভাইডেড বাই কত ডিটি। বলতে পারো স্যার এখানে কোনো তো ওরকম কোনো ট্রিকোনোমেট্রিক অ্যালজেব্রিক কোনো ফাংশন নেই, তাহলে ডেরিভেটিভ করবো কী করে। দরকার নেই আমাদের, সব জায়গাতেই ডেরিভেটিভ করে আমাদের একদম পুরো হাতি ঘোড়া মাথা মুন্ডু নিয়ে আসতে হবে, তার তো কোনো কেউ তো দাবি দেয়নি বা দিব্যি দেয়নি। তাহলে কত আসবে ডেল বি ডিভাইডেড বাই ডেল টি আমরা করতেই পারি। তাহলে ডেল বি মানে কত, ডেল বি মানে হচ্ছে দেখো আবার আমরা বলেছিলাম যে এইটা যদি আমাদের কাছে গোটা একটা যদি আমাদের কাছে তরঙ্গ হয়, তাহলে এই যে ম্যাক্সিমামে গেল, ম্যাক্সিমাম থেকে যখন আবার শূন্যতে আসবে, এটা ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল 0.01 টেসলা, আর মিনিমাম কত আসলো 0। তাহলে যে ম্যাক্সিমাম থেকে যখন এই যে 0তে যখন আসলো, এর জন্য টাইম নেবে কত, গোটা টাইমের 1/4। কত নেবে টাইম, গোটা টাইমের 1/4। আচ্ছা, তাহলে এ মানে কত আসবে, এ মানে আমরা দেখো বলতে পারি পাই আর স্কোয়ার। এটা আমি ডেটা ক্যালকুলেশন করবো না, এটা তোমরা ক্যালকুলেশন করে নেবা, পাই আর স্কোয়ার। তাহলে ডেল বি ছিল কত ম্যাক্সিমাম 0.01 মাইনাস হয়েছে কত 0। ঠিক আছে, আর ডেল টি মানে কি আছে টাইম। টাইম মানে আমরা কি করে বের করব, দেখো টাইম মানে আমরা আবার এখান থেকে বের করতে পারি। টাইম ক্যাপিটাল টি মানে কত হয়, ক্যাপিটাল টি মানে হয়ে থাকে তোমাদের 1 ডিভাইডেড বাই এন, তাই তো 1 ডিভাইডেড বাই এন, বা যেটাকে আমরা কত বলতে পারি 2 পাই ডিভাইডেড বাই কত আসছে ওমেগা। কত আসছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। দেখো তোমাদের এন এর মান কিন্তু বলে দিয়েছে, এন এর মান কত বলে দিয়েছিল, দেখো এখানে লেখা রয়েছে এন এর মানে যে কম্পাঙ্কের মান কত বলে দিয়েছিল, এখানে কম্পাঙ্কের মানটা কিন্তু বলে দিয়েছিল 100 হার্জ। কম্পাঙ্কের মান কত বলে দিয়েছিল 100 হার্জ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে টি এর মানটা তাহলে আসবে কত আমাদের 1/100 মানে 0.01 সেকেন্ড। কিন্তু আমি এখানে কতটুকু নিয়ে কাজ করব, বারবার বলছি এখান থেকে এখানে গিয়েছে, ম্যাক্সিমাম থেকে শূন্যতে গিয়েছে, তাহলে টি এর 1/4 অংশ নিয়ে কাজ করব। তাহলে কত নিয়ে কাজ করব 0.01 ডিভাইডেড বাই কত নিয়ে কাজ করবো 4 নিয়ে কাজ করবো। কত নিয়ে কাজ করবো 0.01 ডিভাইডেড বাই কত আসছে 4। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসছে কত দেখো তো, এই যে পাই, আমি ক্যালকুলেশন করে দিই, পায়ের ভ্যালু হচ্ছে কত 3.14। মাইনাসটাকে নিলেও চলবে না নিলেও চলবে, মাইনাসটা জানোই তোমরা লেঞ্জের ল, যেদিকে যাওয়ার কথা তার উল্টো দিকে তৈরি হবে, ছোটোবেলায় আমি পড়িয়েও ছিলাম। আর মানে ছিল ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কত ছিল 1 মিটার ছিল, তাহলে কত আসলো 1 স্কোয়ার চলে আসলো। এটার সাথে এটা কি হবে কেটে যাবে, আর ওপরে কী হয়ে যাবে 4 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আসবে 3 4 12 আর 4 14 56, 12.56 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব একটা ভালো অঙ্ক কিন্তু এটা। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখবে। ঠিক আছে, আর তোমাদের তো সব দেওয়াই থাকবে, যদি না হয় না বুঝতে পারো তাহলে আবার সেটা বলবে, আমি সেটা আবার বলে দেবো। নেক্সট, বাড়ির মেন লাইনের বিভব। এই দেখো মেন লাইনের বিভব মানে কি, এটাই ইআরএমএস, নট ই, এটা কত আসছে ইআরএমএস।
যখনই বিভব কী দিয়ে মেজারমেন্ট করা হয়, ভোল্টমিটার দিয়ে মেজারমেন্ট করা হবে। আর ভোল্টমিটার দিয়ে আমি কি মেজারমেন্ট করবো বলেছি, আমি কিন্তু E0 মান কখনো বের করতে পারবো না ডাইরেক্ট ভোল্টমিটার দিয়ে, ওটা আমাদের হাতে রয়েছে। আমরা কী দিয়ে মেজারমেন্ট করবো, আমরা ভোল্টমিটার দিয়ে মেজারমেন্ট করবো, মানে আমরা RMS মান মেজারমেন্ট করবো। তাহলে এখানে ERMS এর ভ্যালু কত আসলো, 200 ভোল্ট। কম্পাঙ্কের মান কত বলে দিয়েছে, F, বারবার কিন্তু বলছি এটা কিন্তু কোনো রকমভাবে ওমেগা না, এটার মান সবসময় F, কত আসছে 50 হার্জ। পৃথিবীর কেউ যদি বলে দেয় যে এই কম্পাঙ্ক ওমেগা, সে ভুল বলছে, ঠিক আছে, কখনো হতে পারবে না। তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালা কত, তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালা, চলো আবার সে আমাদের কাছে ফর্মুলা, ঠিক আছে। তাহলে তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালার ফর্মুলা কি, E=E0 sin ওমেগা টি। আলফা চাইলে দিতেও পারো, না দিতে পারো, সেটা অপশান দেখে বুঝে নিবা। অপশানে যদি আলফা থাকে তো আলফা দিবা, না থাকলে না দিতে হবে না। E0 মানে কত হয় দেখো এবার, E0 মানে কত হয়, আচ্ছা ERMS মানে কত হয়, ERMS মানে E0 ডিভাইডেড বাই √2, আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে কত আসছে, E0 মানে কত আসবে, √2 ইন্টু কত আসবে ERMS। তাহলে এখানে দেখো লিখতে পারি √2 ইন্টু ERMS ইন্টু সাইন, চাইলে কস দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, অপশানে সাইন আছে বলে আমিও সাইন দিয়ে লিখছি। ওমেগা মানে কত হয় আমরা জানি 2πf ইন্টু কত চলে আসছে, টি চলে আসছে। চলো তাহলে √2 ইন্টু ERMS এর ভ্যালু কত, ERMS এর ভ্যালু আসছিল আবার 200, ঠিক আছে। ERMS এর ভ্যালু এই যে 200 লেখা ছিল, সাইন কত আসলো 2πf, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 50, এফ এর মান 50 ইন্টু কত আসছে টি, ব্যাস 200 ইন্টু √2 করলে কত আসবে, √2 ভ্যালু হচ্ছে 1.4, 14 দুগুণে 28, অ্যাপ্রক্সিমেটলি 280-র কাছাকাছি আসবে, অ্যাপ্রক্সিমেটলি 280-র কাছাকাছি একটা অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। একটু দেখে নিও তোমরা। আর এটা 50 দুগুণে কত আসছে, 100π চলে আসছে। তাহলে এটাই কি চলে আসলো, ই। বারবার বলছে এটা ই এর জায়গায় যদি আইও যদি দিয়ে দিত তাহলে কোনো ঘাবড়ানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, তাহলে সেম রেজাল্টে দিত, ঠিক আছে। এগুলো চলো এবার দেখো, আমরা এতক্ষণ ধরে অ্যাভারেজ, এখান থেকে অ্যাভারেজ দিয়ে সমস্ত প্রশ্নগুলো আসে, আর এরকম কিছু ইকুয়েশন দিয়ে প্রশ্ন আসে। যদি দেখো যে কোনো একটা তোমার কাছে ফাংশন রয়েছে, সেই ফাংশনের মধ্যে শুধুমাত্র সাইন বা শুধুমাত্র কস ফাংশন রয়েছে, শুধুমাত্র সাইন ফাংশন বা শুধুমাত্র কস ফাংশন রয়েছে, আর তার তোমাকে অ্যাভারেজ বের করতে বলছে। আর অ্যাভারেজ বের করতে বলা মানে কি, যদি তোমাদেরকে অ্যাভারেজ বের করতে বলে, অ্যাভারেজ বের করতে বলে তাহলে সেটা ফুল সাইকেল অ্যাভারেজ বলে, কখনো হাফ সাইকেল অ্যাভারেজ বলে না। আর অ্যাভারেজ মান কত যদি তোমাদের জিজ্ঞেস করে, এর অ্যাভারেজ মান কত, বললো কি যে সাইন ওমেগাটির অ্যাভারেজ মান কত, ঠিক আছে। জেনারেলি সবসময় তোমরা ওই ফুল সাইকেল অ্যাভারেজের জায়গায় হাফ সাইকেল অ্যাভারেজের কথা উল্লেখ করবে। ওরা যদি বলে দেয় পূর্ণ চক্রের গড় মান কত, অর্ধ চক্রের গড় মান কত, তাহলে সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো বলেই দেবে। জেনারেলি তোমাদের যদি কখনো কিছু যদি অ্যাভারেজ ভ্যালু বের করতে বলে, সেটা ফুল সাইকেলে বের করতে হয়, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন করে সাইন ওমেগাটির গড় মান কত, ঠিক আছে, তাহলে গড় মান বললে জেনারেলি সবসময় হাফ সাইকেলেরই গড় মান কথা বলা হয়, ঠিক আছে। তো পূর্ণ চক্র বলে দিলে সেটা আলাদা ব্যাপার। তাহলে মাথায় রাখবে, যদি কোনো তোমার কাছে শুধু ফাংশন থাকে, সেই ফাংশনের মধ্যে শুধুমাত্র সাইন বা শুধুমাত্র যদি কস ফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে সবসময় মাথায় রাখবে তার অ্যাভারেজ বের করলে ভ্যালু কত দেবে, 0, অলওয়েজ 0। সাইন বা কস, সাইন দেখা গেল ধরো বললো 50 ডিগ্রি, বলে অ্যাভারেজ কত, 0। সাইন ওমেগাটির অ্যাভারেজ কত, 0। সাইন 2 ওমেগাটির অ্যাভারেজ কত, 0। মানে পাওয়ারে যদি কিছু না থাকে, সাইনের পাওয়ারে যদি কিছু না থাকে, কসের পাওয়ারে যদি কিছু না থাকে, তাহলে তার অ্যাভারেজ ভ্যালু দেবে কত, সবসময়তেই 0 দিয়ে দেবে। কিন্তু যদি স্কোয়ার টার্ম থাকে, মাথায় রাখবে স্কোয়ার টার্মের অ্যাভারেজ ভ্যালু কত হয়, হাফ। এই যে সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু কত দেবে, হাফ, ঠিক আছে, মনে থাকবে তো। তাহলে সবসময় তো মাথায় রাখবে সাইন বা কসের যদি আমাদের অ্যাভারেজ ভ্যালু বের করতে দেয়, তাহলে তার ভ্যালু কত দেবে, সবসময় আমাদের 0 দিয়ে দেবে। কিন্তু সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের যদি অ্যাভারেজ ভ্যালু বের করতে দেয়, তাহলে তার ভ্যালু কত দেবে, সবসময় দিয়ে দেবে কিন্তু আমাদের কাছে হাফ। এটা কিন্তু খুব ভালো করে তোমরা কি করবে, ভালো করে কিন্তু মাথায় রাখবে। তাহলে এই রিলেটেড আমি জাস্ট একটা কোশ্চেন করেই আমি তোমাদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে। আজকের ক্লাসটাকে আমি শেষ করবো। দেখো তোমাদেরকে এরকমভাবে একটা কোশ্চেন দিয়েছে, চলো আমি একটা কোশ্চেন বানিয়েই দিই। কোশ্চেন দিয়েছে ধরো এরকমভাবে দিই, ইকুয়ালস টু দিয়েছে 4 cos ওমেগা টি প্লাস 5 সাইন ওমেগা টি, এরকম দেখা গেল একটা ফাংশন দিয়ে দিয়েছে, দিয়ে বললো বলো এর অ্যাভারেজ ভ্যালু কত, ঠিক আছে। তাহলে সবার প্রথমে তোমাদের কাজ কী হবে, সবার প্রথমে তোমাদের কাজ হবে বা এর আরএমএস ভ্যালু কত, ঠিক আছে। এর দেখা গেলো দুটো জিনিস চাইলো, বললো কি এর অ্যাভারেজ ভ্যালু কত, অ্যাভারেজ ভ্যালু কত, আর এর জানতে চাইলো আরএমএস ভ্যালু কত। কি জানতে চাইলো, আরএমএস ভ্যালু কত, দুটো জিনিস জানতে চাইলো। তাহলে তোমরা কী করে বের করবে, তাহলে সবসময়তে মাথায় রাখবে কী করে তোমাদের ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে। দেখো যদি অ্যাভারেজ ভ্যালু বলে ডাইরেক্ট অ্যাভারেজ করে দেবো, তাহলে এখানে অ্যাভারেজ কার হবে, অ্যাভারেজ হবে শুধুমাত্র সাইন বা কসের। 4 বা 5-এর কখনো কোনো অ্যাভারেজ হয়, কখনোই কিন্তু অ্যাভারেজ হয় না। তাহলে এখানে কত হবে, 4 cos ওমেগা টি, এর অ্যাভারেজ বের করবো, 5 সাইন ওমেগা টি, এর অ্যাভারেজ বের করবো, ঠিক আছে। তাহলে কত আসবে, cos ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু 0, এই যে আমি দিয়ে দিলাম। সাইন ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু কত আসে, 0, তাহলে অ্যান্সার দিয়ে দেবে 0। ওভারঅল অ্যাভারেজ ভ্যালু কত আসবে, 0।
কিন্তু যদি আরএমএস বলে তাহলে আরএমএস তোমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে, স্টেপ বাই স্টেপ। আরএমএস মানে কি, প্রথমে স্কোয়ার। তাহলে চলো সবার প্রথমে আমরা কি করে দিই, ই এর স্কোয়ার করে দিই। তাহলে স্কোয়ার করে দিলে কত আসবে, দেখো এটার হোল স্কোয়ার করছে কত, 16 কস স্কোয়ার ওমেগা টি। তারপরে কত আসছে প্লাস 4 5 20, 20 দুগুণে 40 সাইন ওমেগা টি কস ওমেগা টি। একটু ট্রিগোনোমেট্রি জানতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। আর 5 মানে কত আসবে এখানে 25 সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে আরএমএস এর ক্ষেত্রে সর্বপ্রথমে স্কোয়ার করতে হয়, যে রুল, এই রুল কেউ শেখাবে না, আমি বাদ দিয়ে। তাহলে তার অ্যাভারেজ কার কার বের করবো, এই বার দেখো সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ বের করবো, প্লাস বলতো স্যার এখানে আমি কি দুজনেরই অ্যাভারেজ বের করবো, না এখানে এটাকে একটা ফাংশনে কনভার্টেড করতে হবে, কারণ আমরা শুধু সাইনের অ্যাভারেজ বের করা শিখেছি, কসের অ্যাভারেজ বের করা শিখেছি, দুটো ফাংশন একসাথে শিখিনি। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখবো, দেখো 20 ইন্টু 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি। ঠিক আছে, এই গোটাটার অ্যাভারেজ আমি এখন এর ভ্যালু বের করতে পারবো না, জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ করি। সাইন স্কোয়ার ওমেগা টি, বারবার বলছি এই টাইপের অঙ্ক কিন্তু আসবে। সাইন স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু কত বলে দিয়েছি, এই যে দেখো লিখে দিয়েছি হাফ। তা লিখে দিলাম 16 ইন্টু হাফ প্লাস 20, এটা কত আসলো সাইন 2 ওমেগা টি, তাই না, 2 সাইন ওমেগা টি কস ওমেগা টির ফর্মুলা কত, সাইন 2 ওমেগা টি প্লাস 25 ইন্টু কত আসছে হাফ, হয়েছে। আচ্ছা এটার আবার অ্যাভারেজ ভ্যালু কত, এই দেখো আমি কি শিখেছি, পাওয়ারে যদি কিছু না থাকে, এখানে কোনো পাওয়ার আছে, পাওয়ার নেই, তাহলে ওর অ্যাভারেজ ভ্যালু একদম মনের সুখে শূন্য বসিয়ে দাও। এটা হয়ে গেল 8, এটার ভ্যালু হয়ে গেল 0, এটার ভ্যালু হয়ে গেল 12.5, তাহলে হয়ে গেল কত 20.5। তাহলে ই আরএমএস মানে কত আসবে, জাস্ট এবার রুট চালিয়ে দাও, ই স্কোয়ার তার বার, ই বারের স্কোয়ার না, ই স্কোয়ারের বার, তাহলে কত আসলো রুট ওভার কত 20.5, 20.5 তোমাদের যা অ্যান্সার দেবে তাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। তাহলে এটা হচ্ছে আরএমএস ভ্যালু, এটা গেল আমাদের আরএমএস ভ্যালু, আর এটা গেল কি আমাদের নর্মাল ডাইরেক্ট অ্যাভারেজ ভ্যালু, এই যে আমাদের অ্যাভারেজ ভ্যালু। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটাই হয়ে গেল কি আমাদের এসির আমাদের আজকের ফার্স্ট পার্টের পড়া। ঠিক আছে, নেক্সট দিন আমরা নেক্সট পার্টটাকে পড়বো, নেক্সট পার্টে খুব ভালো ভালো জিনিস আমরা পড়বো, কিছু স্পেশাল সার্কিট নিয়ে আমাদের কাজ করতে হবে। অ্যাভারেজ ভ্যালুর কনসেপ্ট খুব কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে এটা মাথায় রাখবে। তাহলে আজকে এইটুকুনি করেই আমরা আজকে ক্লাসটাকে টার্মিনেট করছি।